একটি বদ্ধ ঘরে চেয়ারের উপর শক্ত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আছে শাকিল। সে এলাকার এমপির ছেলে। তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে ইহান। ইহানের ডান হাতে বিরাট বড় একটা ছুরি চকচক করছে। ইহানের পাশে আছে রাজভাই, আর বাম পাশে দাঁড়িয়ে আছে সিফাত। ইহান ও তার সঙ্গীদের দেখে শাকিল ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলে, তোরা ভুল করেছিস, আমাকে হয়তো চিনিস না, তারপরও পরিচয়টা দিচ্ছি, আমি এমপির ছেলে। আমাকে তোরা তুলে এনে মারাত্মক ভুল করেছিস। তোদের যে করুণ অবস্থাটা হবে তা কল্পনাও। শাকিল তার কথাটা শেষ করতে পারে না। তার কথা শেষ হওয়ার আগেই ইহান দ্রুত গতিতে এগিয়ে আসে। সে তার বাম হাত দিয়ে শাকিলের গালে সজোরে একটি চড় বসিয়ে দেয়। চড়টি এতটাই জোরে লাগে যে শাকিলের গাল মুহূর্তের আগে লাল হয়ে ওঠে। মুখে একটি বিশ্রী গালি দিয়ে ওঠে শাকিল। তোর বাপের ক্ষমতা আর তোকে একসাথে পুঁতে রেখে দিব, বুঝেছিস? খান পোলা, তোকে আগে মারবো আমি। ভালোভাবে কথা বলছি, শুনলি না তো? তোর অবস্থাটা কি হবে জানিস না। ছাড় আমাকে, ছাড়। শাকিলের মুখে এই গালি শুনে ইহানের মেজাজ মারাত্মক খারাপ হয়ে যায়। সে আর নিজেকে সামলাতে পারে না। তার হাতের ছুরিটা নিচে রেখে পাশে থাকা একটি মোটা হকি স্টিক তুলে নেয়। তারপর সে শাকিলকে বেধড়ক মারতে শুরু করে। একের পর এক আঘাতে শাকিল কুকড়িয়ে ওঠে। ইহান তো তার রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। সে মারতে মারতে শেষে আবার ছুরিটি হাতে তুলে নেয় এবং শাকিলকে মারার জন্য হাত উঁচু করে। ঠিক এই সময় রাজভাই দ্রুত এগিয়ে আসে। সে ইহানকে থামানোর ইহান, চেষ্টা করে। পাগল হয়ে গেছিস? মরে যাবে তো। সর, এদিকে আয়। ইহান রাগে কাঁপছে। তার চোখ দুটো থেকে যেন আগুন ঝরছে। সে রেগেই বলে, ভাই, ওমাকে গালি দিয়েছে, মারতে হবে ওকে। সরে আয় বলছি না। বড় ভাইয়ের এমন কঠিন আদেশ শুনে ইহান একটু নরম হয়। সে শাকিরের দিকে একবার তাকায়। আচ্ছা। তারপর ইহান ছুরি হাতে নিয়ে একটু পিছিয়ে আসে এবং চুপচাপ দাঁড়িয়ে থাকে। রাজ তখন শাকিলের কাছে যায়। সে শাকিলের সামনে ঝুঁকে পড়ে এবং নিচু স্বরে কথা বলে। শোন, তুই আমার গার্লফ্রেন্ড জান্নাতের দিকে কুদৃষ্টি দিয়েছিলে, তে তোকে এখানে তুলে এনেছি। লেজেন্ড গ্যাংয়ের নাম শুনেছিস? আমরা তার লোক। চুপচাপ এই এলাকা ছেড়ে চলে যাবে, তোকে যেন আর দ্বিতীয়বার না দেখি। যা, চলে যা। কাজটা ভালো করলি না তোরা। তোকে তো আহ আহ জান, যেতে দে। রাজ তখন শিপাতকে ইশারা করে। শিপাত ও রাজ মিলে শাকিলের বাঁধন খুলে দেয়। হাতের বাঁধন খোলা শেষ হতেই শাকিল আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করে না। সে দ্রুত সেখান থেকে চলে যায়। এহান তখনও শান্তভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে। জান্নাত হলো রাজের গার্লফ্রেন্ড। শাকিল সবসময় তাকে বিরক্ত করে, তাই রাজ ইহানকে দিয়ে শাকিলকে তুলে এনেছিল। শাকিল চলে যাওয়ার পর ইহানও বাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু রাজ তাকে বলে, দাঁড়া ইয়ান, চেহারা ঠিক করে যা, না হলে আন্টি আর তোর সেই স্পেশাল বড় আপু বকবে। ইহান একটু অদ্ভুতভাবে হাসে। সাদা দাঁতগুলো বের হয়। সে শান্তভাবেই উত্তর দেয়। ভাই। রাজ তখন তার পকেট থেকে ছুরিটা বের করে ইহানের দিকে বাড়িয়ে দিল। তারপর বলল, এই নে ধর, টাকাটা নে। লাগবে না। আরে ধর, বেশি কথা বলিস কেন? আর মাথাটা গরম করবি না বেশি। যা বলেছি সেভাবে থাকবি, কেউ যেন কিছু না বুঝতে পারে। আচ্ছা ভাই। ইহান তখন টাকাটা পকেটে ভরে নেয় এবং ঘর থেকে বেরিয়ে নিজের পথে রওনা হয়। ততক্ষণে প্রায় মাঝরাত হয়ে গেছে। সে খুব সাবধানে চুপি চুপি নিজের রুমে প্রবেশ করে। আর রুমের দরজাটা ফেরানো আছে, কারণ ঠিক মতো লাগাতে গেলে শব্দ করে। সে সন্তর্পণে বিছনায় এসে শুয়ে পড়ে। বিছানায় শুয়ে সে ভাবে আজ যা হলো তা সবসময় হয়েই থাকে। তার চোখে তখনও শাকিলের প্রতি রাগ জ্বলছে। সে জানে এই রাতের ঘটনা কেউ জানতে পারবে না। ভোরবেলা ঘুম ভাঙতে ইহান টের পায় তার বুকের উপর বেশ ভারী কিছু নরম কিছু একটা শুয়ে আছে। সে প্রথমে ভাবে এটি তার নতুন কেনা কোলবালিশ। বালিশটি সারা রাত তার পাশেই ছিল। হয়তো ঘুমের ঘোরে সেটা নিয়ে উবুর হয়ে বুকের উপর চেপে ধরে শুয়ে আছে। এমনটা ভেবে ইহান আস্তে আস্তে তার হাত বুলাতে শুরু করলো। আলতো করে একটা হাত সে রাখে সেই বস্তুটির নিচের দিকে। নরম জায়গা পেয়ে একটু চাপ দিতেই একটি মৃদু আহ শব্দ করে ওঠে। ইহান চমকে ওঠে। হায় হায়, এ তো কোলবালিশ নয়, এ তো কোনো মানুষ। তখন সে পুরোপুরি চোখ খোলেনি। ঘুমের রেশ এখনো কাটেনি তার। তাই ঘরে মানুষ নাকি পরী আসতো তা সে নিশ্চিত হতে পারছে না। তবে পরী হবে। ঘুমের ঘরে পরীর মতো একটি মেয়ে ভেবে সে ইচ্ছা মতো তার গায়ে হাত বুলাতে থাকে। ইহানের ভেতরের বকাটে শতটা যেন
সুযোগ পেয়ে মুহূর্তেই জেগে ওঠে। কিন্তু পরক্ষণে ইহানের গলায় জোরে একটা চিমটি পড়ে। সে চিমটিটি এতটাই তীব্র ছিল যে তার শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। ইহান লাফ দিয়ে জোরে আহ বলে ওঠে, যেন তার আত্মা খাঁচাটা থেকে উড়ে গেল। মেয়েটি তখন ইহানের উপর থেকে সরে যায়। ভয়, বিস্ময় আর রাগে ইহান চোখ মেলে তাকায়। সে দেখে ইদি আপু তার সামনের বিছানার উপরে বসে আছে। ইদি চোখে রাজ্যের রাগ, তার চোখ দুটি যেন দাও দাও করে জ্বলছে। ইদি আপুকে দেখে ইহানের গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এই মেয়ে এখানে কি করে? মেয়ে তো নয়, যেন সাক্ষাৎ আইটেম বম। সকাল সকাল ঘুম থেকে উঠেই এই বজ্জাত বখাটে গুন্টি মেয়ের চেহারা দেখতে হলো। না জানি আজ তার দিনটা কেমন খারাপ যাবে। ইহান আমতা আমতা করে কথা বলার চেষ্টা করে। আপু, আপনি এখানে কি করেন? মা, মা, এই লেডি গুন্ডি এখানে কেন? আমাকে বাঁচাও, আমাকে খেয়ে দিল, আমাকে। তার দিকে তাকিয়ে বাকি কথাটা ভয়ে ইহান ঠোক গিলে ফেলে। ইদি আপু চোখ আরো বড় হয়ে যায়। সে এমনভাবে তাকায়, মনে হয় এক্ষুনি সে ইহানকে কাঁচা গিলে খাবে। চুপ, বেয়াদব বান্দর বজ্জাত শয়তানের খালু, চুপ থাক। একটা আওয়াজ করবি তো তোকে। ইহান তখনও ভয়কে জয় করার চেষ্টা করে, একটু দুষ্টুমি করেই বলে। হায় হায়, এসব কি বলেন? আমাকে কি মারবেন নাকি? ইদি তখন ঠোঁটে একটি বাঁকা হাসি ফুটিয়ে তোলে। সে হাসিটি দেখে ইহানের আরো ভয় লাগে। হ্যাঁ, মারবো তোকে, এখানে মেরে রেখে দেবো, বুঝেছিস? এই দেখ ছুরি। ইদি আপু সত্যি সত্যি কমর থেকে একটি ধারালো ছুরি বের করে। সাধারণ কোনো ছুরি নয়, দেখতে বেশ ভয়ঙ্কর। ভয়ে ইহানের আত্মায় পানি আর কলিজার জল শুকিয়ে সৌদি আরবের মরুভূমি হয়ে যায়। সে ভয়ে বিছনার এক কোণে আরো গুটিসুটি হয়ে যায়। কি ভয়ঙ্কর! ইদি আপু, ইহান কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে। আপু, এটা কি করছেন? ছুরি কেন আপনার কাছে? সরান বলছি। তোর মতো বখাটে মেয়ে খেকুক ছোকরাদের উচিত শিক্ষা দিতে কাছে রাখতে হয়। তুই আমাদের বাড়ির পাশে ফ্ল্যাট নিয়েছিস না? ভালো কথা। তোর সাহস হয় কি করে আমার পরিচিত জুনিয়র মেয়ের সাথে ঘোরাঘুরি করার? আর এখন তুই আমার গায়ে হাতও দিয়েছিস। ইহান নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে। আমি তো ঘুমিয়েছিলাম, কিন্তু আপনি আমার ঘরে কি করছিলেন? দরজা খোলা ছিল কেন? আমি ভেবেছি কুলবালিশ নিয়ে শুয়ে আছি, আরামের ঠেলায় একটু। চুপ বজ্জাত। হিদি এক মুহূর্তে চুপ করে থাকে, তারপর আবার অগ্নিমতি ধারণ করে বলে। তোর বাবা মায়ের সাথে আমার কেমন সম্পর্ক জানিস না? আমি দেখতে এসেছিলাম তোর মতো বজ্জাত ছেলে ওরা কোথা থেকে কুড়িয়ে পেয়েছে। আর দরজা কেন খোলা? তার জবাব তুই দিবি। তোর দরজা খোলা থাকে কেন? তুই কি মনে করেছিলিস তোর জন্য সুযোগ দিয়ে রেখেছি কাছে এসেছি বলে? ইহা জানে ইদির সাথে তর্কে যেতে অসম্ভব। এখন তাকে যাই হোক ক্ষমা চেয়ে বিপদ থেকে বাঁচতে হবে। ইদি তার দিকে ছুরি তাক করে রেখেছে। ইহান তখন ভয়ে হাত জোড় করে মিনতি করে। সে ভাবে এই পরিস্থিতি থেকে সে কিভাবে মুক্তি পাবে। তার সারাদিনের কাজগুলো সব এলোমেলো হয়ে গেল। ইহান চোখ বড় বড় করে ইদির দিকে তাকিয়ে থাকে। মেয়েটি সত্যি ছুরি ধরে বের করে এনেছে। এই মেয়ে একদিকে তার বাড়িতে এসেছে, আরেকদিকে উল্টে তাকে হুমকি দিচ্ছে। ইহার মনে মনে ভাবে, এই মেয়েকে কোন হারামি বিয়ে করবে? তার কপাল পুড়বে নিশ্চয়। তার বাবা মা আর বাসা পেল না, এই প্রকাটে মেয়ের বাড়ির পাশে ফ্ল্যাট কিনতে হলো। ফ্ল্যাট যদি কিনতেই হয় তাহলে তো বানামি বা গুলশানের মতো অভিজাত এলাকায় কেনা যেত। তা না করে উত্তরের মতো একটা এলাকায় এসে কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে তার জীবনটা তেজপাতা বানিয়ে ছাড়লো। ইহান বিছনায় এক কোণে গুটিয়ে গিয়ে চিৎকার করে ওঠে। কে কোথায় আসো? আমাকে বাঁচাও প্লিজ। এই মেয়েকে আমার থেকে দূরে রাখো, দজ্জাল মহিলা একটা। ইদি ইহানের কথা শুনে তখন রাগে চোখ গরম করে তার দিকে তাকায়, রেগে বলে। এই, মুখ সামলে কথা বল। আমি তোকে বলেছিলাম না চুপ থাকতে? চিৎকার দিলি কেন? ইহান তখনও ভয় কাঁপছে। ইদি আপুকে সে ভয় পায়, কিন্তু সাহস করে কথা বলে ওঠে। চুপ কেন থাকবো? আপনি তো আমাকে ছুরি দেখাচ্ছেন। এসব কি আপু? আপনি কি আমাকে মেরে ফেলবেন নাকি? সকাল সকাল এমন কেন করছেন? ইদি আপু তখন ছুরিটা আবার তার কোমরে গুঁজে রাখে, তবে তার রাগ চোখের দৃষ্টির কোনো পরিবর্তন আসে না। ইদি বয়সে ইহানের থেকে বড়, সে ইহানের দিকে তাকিয়ে তীব্র স্বরে কথা বলে ওঠে। হ্যাঁ, মারবো। আর যদি না মারি তাহলে তোর হাড়গোড় ভেঙে দেব। তুই আমাদের জুনিয়র মেয়ের সাথে ঘুরিস কেন? ইহানের কথা শুনে যেন একটু বিভ্রান্ত হয়, শুকনো একটা হাসি দিয়ে বলে। কে সে? আমি তো অনেকের সাথেই ঘুরি।
ক্লাসের বন্ধু বান্ধব সবাই আছে। নাটক করিস? দেখ ইহান, একদম নাটক করবি না। তোকে মেরে ফেলবো। তোকে মেরে ফেললে তোর বাবা মা আমাকে কিছুই বলবে না, কারণ তুই একটা বখাটে। তাই নাটক করার আগে একবার ভাববি, বুঝেছিস? ইহান বুঝতে পারে তার এই আপু রূপী আইটেম বমটি সহজেই শান্ত হবে না। সে একটু আমতা আমতা করে জিজ্ঞাসা করে, ইয়ে, মানে আপু, আপনি কি হৃদিতার কথা বলছেন? ইরি নিজের দাঁতে দাঁত চেপে ধরে যেন। তার চেহারায় রাগ আরো বেড়ে যায়। সে রেগে বলে, হ্যাঁ বল, এত কিসের এত কিসের হাঙ্কি পাঙ্কি ওর সাথে তোর? তুই সবে এসেছিস, 1 বছরও হয়নি, এর মধ্যে প্রেম শুরু করে দিলিস? ইহান অবাক হয়ে তাকিয়ে থাকে। এই মেয়ে দেখি সব জানে। ইহান ইনোসেন্ট লুকে তাকে ইদিকে বোঝানোর চেষ্টা করে। হাঙ্কি পাঙ্কি কি আপু? ও তো আমার বন্ধু। মাথাটা গরম করাস না ইহান। তোকে যে তোকে যে কি করতে মন চাইছে, উফ! আমার রাগটাকে আজ আর সামলাতে পারছি না। তুই একটা ভণ্ড। ও আমার ফ্রেন্ড, তো ওর সাথে ঘুরবো না তো কি করব? আর তাছাড়া আপনি এসব কথা বলার কে? ইহানের কথায় ইধির চোখে যেন তখন আগুন জ্বলছে। সে বিছনার দিকে একটু এগিয়ে আসে, তারপর কড়া গলায় বলে, কিসের ফ্রেন্ড রে জানোয়ার? এখানে এসেছিস 1 বছর হয়নি, তোর মেয়ে বন্ধু জুটে গেল? এত মেয়েদের সাথে পীড়িত কিসের তোর? ছেলে বন্ধু নেই কেন? আমার সাথে কি ফাজলামি করিস? থাপড়িয়ে তোর দাঁত সব ফেলে দেবো। ইহান তখন চিৎকার করে ওঠে। তার রাগটাও এবার সীমায় পৌঁছে গেছে। আপনার কি সমস্যা? আপনি আমাকে এভাবে কথা বলছেন কেন? সমস্যা একটাই, তুই আমাকে পাত্তা দিস না। অন্য মেয়েদের পেছনে ঘুরিস, ছেলে বন্ধু বাদ দিয়ে মেয়েদের সাথে ঘুরিস। ইহানে আবার সরাসরি ইদিকে পাল্টা আক্রমণ করে। সে জানে এই মুহূর্তে চুপ থাকলে ইধি তার উপর আরো চওড়া হবে। ছেলে বন্ধু তো আছে, নাফিস। আর তাছাড়া আপনিও তো ছেলেদের সাথে ঘুরেন। কই, আমি তো কিছু বলিনি। আপনার তো মেয়ে বন্ধুর থেকে ছেলে বেশি। আপনি আগে নিজে ঠিক হন, তারপর আমাকে বলতে আসবেন। ইহানের এই কথাগুলো শুনে ইধির মুখটা যেন মুহূর্তেই নরম হয়ে যায়। সে কিছুটা শান্ত হয়ে যায়, কিন্তু তার চোখে তখন এক প্রকার জেদ দেখা দিয়েছে। সে ইহানের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে। বিছনার উপর বসা ইধি। তার এমন অচেনা নরম অভিব্যক্তি দেখে ইহান কিছুটা হতবাক হয়। তার তেজ কমে গিয়ে যেন অন্য এক ব্যক্তিত্ব ফুটে ওঠে। ওই বেয়াদব, কারণ আছে। কারণ ভালোবাসি আমি তোকে। তুই তো না না করিস। তুই বলেছিস একবারও ছেলেদের সাথে ঘুরতে না। তাহলে আমি কেন শুনবো? আগে বল ভালোবাসি, তারপর সব ছেড়ে তোর কাছে আসবো। ইদির এমন অপ্রত্যাশিত স্বীকারোক্তি শুনে ইহানের বুকটা হা হয়ে যায়। ইদি আপু তাকে ভালোবাসে, সে জানে। ইদি আপু তাকে পছন্দ করে, কিন্তু সে তো ভদ্র মেয়ে না। সে তো আইটেম বম, গুন্ডি বকাটে। সেই ইদি আপু তাকে ভালোবাসে। ইহান ভয়ে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যায়। কি বলছেন এসব? ইদি তখন বিছনায় আরো একটু কাছে এগিয়ে আসে। তার চোখে এবার রাগ নয়, বরং এক ধরনের অভিমান আর ভালোবাসা দেখা যায়। ঠিকই বলেছি। তোকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই তো তোকে আমার খুব পছন্দ, কিন্তু তুই তো পাত্তাই দিস না। তাই একটু রাগী ভাব দেখাই, যাতে তুই আমার দিকে মনোযোগ দিস। আমি তোকে ভয় দেখাতে চাই না, শুধু চাই তুই অন্য মেয়েদের দিকে না তাকিয়ে আমার দিকে তাকা। ইহান তাড়াতাড়ি নিজেকে সামলে নেয়। এই আইটেম বমকে ভালোবাসলে নিশ্চয়ই তার জীবন ধ্বংস হয়ে যাবে। থাক, দরকার নেই। আপনাকে ভালোবাসা আর কলা গাছের সাথে দড়ি লাগানো একই কথা। মাপ চাই আপু। আর এই সেরি অ্যাটম বুম নিয়ে আমার কাছে আসার দরকার নেই। আপনি যান। ইহানের মুখে এমন কঠোর প্রত্যাখ্যান শুনে ইধির মুখে রাগ আরো ফিরে আসে। তার নরম অভিব্যক্তি মুহূর্তেই কঠিন হয়ে যায়। কি বললি? ওই দাঁড়া, সরে আই বলছি। তোকে আজ মেরেই ফেলবো। তুই আমাকে অপমান করিস? ইতি দ্রুত বিছনা থেকে উঠে আসে এবং ইহানের দিকে তেড়ে যায়। ইহান ভয়ে চিৎকার করে বিছনার উপর প্রান্তে সরে যায়। সে বুঝতে পারে সকাল সকালে গুন্ডি মেয়েটি হাত থেকে তার আর রক্ষা নেই। এমপি মুরাদের সরাস এমপি মুরাদের সবচাইতে কাছের লোক হলো তাজিম। সে সিগারেট টানতে টানতে মুরাদের দিকে একটা ব্যাগ বাড়িয়ে দেয়। মুরাদ বলে, কি ব্যাপার, টাকা এত কম কেন তাজিম? স্যার কোয়েন এলাকায় দুইজন বড়লোক মানুষ আছে। একজন নতুন আসে ফ্ল্যাট কিনেছে, টাকা চাইছি 20 লাখ। পোলাব্যান্ডের নাকি অনেক কথা শোনাইছে। আর একজন আছে, সে জমির মালিক, নামটা ভুলে গেছি স্যার। তার কাছেও টাকা চাইছি, কিন্তু ওর একটা মেয়ে আছে। এলাকায় পোলাপান নিয়ে
ঘিরে চেয়ারম্যানের ছেলে ওর সাথে থাকে, আমাদের পোলাপানদের ধরে মারছে। সেদিন ওর বাবার থেকে টাকা চাইতে গেছিল বলে। মেয়ের নাম কি রে? কি যেন বিধি না রীতি, ও ইধি নাম ওর, এলাকায় নাম ডাকাছে। আচ্ছা, বেশ, দেখছি আমি। খোঁজ নে আমার ছেলেকে কারে যেন তুলে নিয়ে মেরেছে, পিটিয়েছে অনেক। সে এখন এলাকায় আসবে না বলছে, নামটাম কিছু বলছে না, বলে সময় হলে দেখবে নাকি। আচ্ছা, চাপ নিয়েন না, পুলিশ সামলান, আমি বাকিটা দেখছি। কথাটা বলে তাজিম এমপির অফিস থেকে বের হয়। এমপি খুবই পাওয়ারফুল। সে এমপি হলেও 4টা মার্ডার কেসের আসামি। ক্ষমতা ভয় দেখিয়ে সে সবাইকে এমনি তার উপর পর্যায়ে লোকদের চুপ করিয়ে রেখেছে। চাঁদা তোলা তার সেকেন্ডের কাজ। প্রথম কাজটা হলো মেরে ধরে গোপনে নির্দিষ্ট নগরীতে বিক্রি করে দেওয়া। তাজিম এলাকার দিকে আসতে থাকে। তারপর ইদি যখন ইহানের দিকে এগিয়ে আসতে থাকে তখন ইহান আর সেখানে এক মুহূর্ত দাঁড়ানোর সাহস পায় না। সে বিছনা থেকে এক লাফে নেমে দৌড়ে রুম থেকে বের হয়। এই মেয়েটি যেন কি ডেঞ্জারাস, কখন কি করে বসে তা ইহানের কল্পনারও বাহিরে। সে দ্রুত দৌড়ে গিয়ে বাবা মায়ের বাথরুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তখনও সে হাঁপাচ্ছে, কখন থেকে তার প্রকৃতির ডাক এসেছে, কিন্তু এই গুন্ডি মেয়ের জ্বালায় সে যেতেও পারেনি। যাক, ততক্ষণে অন্তত একটু শান্তি পাওয়া যাবে। দরজার উপর থেকে ইদি আপুর রাগী গলা শুনতে পায় ইহান। ইহান, দরজা খোল বলছি। এই বাথরুমের দরজা খোল। যদি না খুলিস দরজা ভেঙে ফেলবো। ইহান বাথরুমের ভিতর থেকে উত্তর দেয়, পাগল নাকি? সব খুলে আমি করতে বসেছি, সে নাকি দরজা ভাঙবে, আর আমি বের হচ্ছি না। আপনি চলে যান, আপনার সাথে কোনো কথা নেই। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাচ্ছি না। আমি দরজার বাইরেই বসে আছি। তুই বের তুই বের না হওয়া পর্যন্ত এখানেই থাকবো। দেখি কতক্ষণ বাথরুমের মধ্যে থাকতে পারিস। তো থাকেন ওখানে, গুয়ের গন্ধ শুকেন। যা ফাজিল। ইহান মনে মনে বলে। এই তো সাংঘাতিক বিপদ, একটা মেয়ে পাগল। ইদি চলে আসে সেখান থেকে। ইহানের মা বাবার সাথে বসে গল্প করতে থাকে। ইহানের বাবা রাইজুল সাহেব বেশ চিন্তিত, কারণ মুরাদ তার কাছে 10 লাখ টাকা চাঁদা চেয়েছে। জমানো টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। অমনি মুরাদ খবর পেয়ে রাস্তাঘাটে চাঁদা চেয়ে বেড়ায়, তবু ইদির সামনে বেশ হাসি খুশি ভাবেই থাকে। ওইদিকে ইহান বাথরুমে বসে তার বাবার কথা ভাবছে। সে তার বাবাকে বলেছিল এদিকে বাসায় না নিতে, তবু নিয়েছে। আর ঠিক তার মাসখানিক পরেই সেই মেয়ের সাথে ইহানের দেখা হয়। দেখাটাও নাটকীয়তা। 3টে ছেলেকে কাপড় খুলিয়ে ইথি পিটা ছিল। যাই হোক, ইহানের জীবনটা একেবারে তেজপাতা বানিয়ে ফেলেছে ইথি। ইদি আপুর এমন পাগলামি আর ভয় দেখানো দেখে ইহানের মনে হয় আজকের দিনটা সত্যিই খারাপ যাবে। এই মেয়েকে সামলারও মানে সাক্ষাৎ আগুনের সাথে খেলা করা। সে এখন কি করবে? বাথরুমে বসে বসে ভাবতে থাকে। বাথরুমে বসে বসে ইহান আগের কথাগুলো ভাবতে থাকে। উত্তরায় তার বাবা 3 তলায় একটি ফ্ল্যাট কিনেছে। এই বাড়ির মালিক হলেন ইদি আপুর বাবা সিরাজ সাহেব। ফ্ল্যাটটির দাম একটু কম হয়। 4 বেডরুমের ফ্ল্যাটটি তার বাবা হাতছাড়া করেনি। এই ফ্ল্যাটের ঠিক পাশে আরও একটি বাড়ি, সেটা 5 তলা, আর ইদি আপুরা সেই বাড়িটাতেই থাকে। মজার বিষয় হলো সেটাই ওদেরই বাড়ি, অর্থাৎ ইহানরা ইদিদের 2টি বাড়ির ঠিক মাঝখানে নিজেদের ফ্ল্যাট কিনেছে। এখন ইহানের মনে হচ্ছে বাবা যেন জেনে শুনে তাকে আগুনের মুখে ফেলে দিয়েছে। এখানে আসার 1 মাস পরে ইদি আপুর সাথে তার পরিচয় হয়। তবে কথা বলাটা হয়েছিল রাস্তাতে 3জন ছেলেকে পিটানোর ঘটনা। তবে মাসখানেক আগেই পরিচয়টা আবার সাধারণভাবে হয়নি, হয়েছিল সিরাজ আঙ্কেলের অসুস্থতা নিয়ে। ইহান জানতো না যে উনি ইধির বাবা। দুজন সকালে একটি পার্কে এসে দৌড়াচ্ছিল। সিরাজ সাহেব হঠাৎ স্ট্রোক করেন। আশেপাশে অনেক লোক ছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। ইহান গিয়ে দ্রুত তাকে ধরে নিকটস্থনে হসপিটালে নিয়ে যায়। সব রকম ব্যবস্থা করে ইহান, অ্যাম্বুলেন্স ডাকা থেকে শুরু করে এমার্জেন্সিতে ভর্তি করানো পর্যন্ত। আঙ্কেলের ফোন থেকে নাম্বার কালেক্ট করে ইহান তার বাড়িতেই কল করে সিরাজ সাহেবের ফ্যামিলি হাসপাতালে আসে। সেখানে ইদি আপুর সাথে ইহানের প্রথমবার দেখা হয়। ইদি সেদিন ইহানকে এক ঝলক দেখেছিল, কিন্তু কোনো কথা বলেনি। আঙ্কেল সুস্থ হওয়ার পর হসপিটাল থেকে রিলিজের দিনে ইহানের হাত ধরে বলে, শোনো তোমরা, এটা হলো রাইজুল সাহেবের ছেলে ইহান। আমাদের পাশের বাসার 3 তলা ফ্ল্যাট কিনেছে তার ছেলে। অনেক ভালো। এমন ছেলে দেখিনি আমি। আমার জন্য কত দৌড়াদৌড়ি করেছে, নিজের ছেলের মতো যত্ন নিয়েছে।
এমন ছেলেই আমি খুঁজছি। আমি ওর কাছে চিরকৃতজ্ঞ। ব্যাস তারপর আর কি। পাশ থেকে ইদি আপু তখন ঠান্ডা গলায় বলেছিল, বাবা, তোমার এমন ছেলে পছন্দ? খুবই পছন্দ, খুব দায়িত্ববান। ঠিক আছে। ওই যে ঠিক আছে বলেছে, তারপর থেকে ইদি আপু ইহানের পিছনে পড়ে আছে। একে তো সিনিয়র, তার উপর সব সময় ইহানকে ঝাড়ির উপর রাখে। তার এই ঠিক আছে মানে যে ইহানের জীবন তেজপাতা করে দেওয়া, তা ইহান বুঝতে পারেনি। এইসব ভাবতে ভাবতে বাথরুমে তার প্রায় 15 মিনিট কেটে যায়। ইদি আপু এখনো দরজার বাইরে দাঁড়িয়ে আছে কিনা বোঝার জন্য ইহান একবার গলা খাকিয়ে দেয়। কোনো সারা শব্দ নাই। ইহান সাহস করে বাথরুম থেকে বের হয়। কেউ কোথাও নেই। তবে কি চলে গেল? যাক, বাঁচা গেল। সে হাঁপ ছেড়ে ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে এসে তার চক্ষু চড়ক গাছ। ইদি আপুর মাথায় কাপড় দিয়ে তার বাবা মা আর ছোট্ট বোন ঈশার সাথে খোশ গল্প করছে। দেখে মনে হচ্ছে এমন পরহেজগার মেয়ে আর দুনিয়াতে একটাও নেই। কি সুন্দর নরম গলায় সবার সাথে কথা বলছে। সেজেছ খুব শান্ত শিষ্ট রূপে। নিহারের মা রিপ্তি বেগম বলল, ইধিমা, তোমাকে দেখে বোঝাই যায় না তুমি এত সাহস আর বুদ্ধির অধিকারিনী। এই বয়সেই দুটো বাড়ি সামলাও। আন্টি, বাবার শিক্ষা তো। আর ইহান তো বলেই আমি নাকি অ্যাটম বোম। এই মেয়ে ইহানের দিকে মিষ্টি করে তাকিয়ে হাসে আর ইহানের গলাটা শুকিয়ে যায়। মেয়ে মানুষ কখন কোন রূপে থাকে তা বোঝা যায় না। আরে না না, ইরহান তো মজা করে। তুমি না থাকলে আমরা এই এলাকায় বাসা পেতামই না। তুমি সব ব্যবস্থা করে দিলে। তোমার মতো ভালো ভদ্র মেয়ে আর নেই। মা বাবার কাছে ইধির খুব সুনাম, কারণ এই বাড়িটা ইধি খুঁজে দেয়, সব কিছু ঠিক করে দেয়। এর জন্য ইধি যে কোনো সময় তাদের বাড়িতে আসে। ইহানের মায়ের সাথে সব সময় লেগে থাকে। এই নরম মানুষটাই একটু আগে ইহানকে ছুরি দেখাচ্ছিল। ইহান মনে মনে বলে, ডাইনি একটা। ঈশা তখন ইহানের দিকে তাকিয়ে বলে, এই ভাইয়া, কি হলো তোর? বাথরুমে এতক্ষণ কি করছিলি? আর ইধি আপু তোকে নিয়ে যেন কি বলছিল? তুই চুপ কর, তোর তো ঈদের সাথে জুট। ইহান, ফ্রেশ হয়েছো? একটু বসো তো, আন্টিদের গল্প শোনাও। তুমি কোন মেয়ের সাথে সারাদিন ঘুরে বেড়াও বলো তো? ইহান তাড়াতাড়ি উত্তর দেয়। না 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 না, ও মজা করছে, হুস। সবাই হেসে ওঠে। ইহান বাধ্য ছেলের মতো গিয়ে বসে সবার সাথে। ইধি আপু এমনভাবে অভিনয় করেছে যে মনে হচ্ছে ইহান তার ছোট আদরের মানুষ। ইহানকে দেখে মনে হচ্ছে তার আর ইধির মাঝে কোনো সমস্যা নেই। ইহান উঠে চলে যায়। ইহান রুমে বালিশে মাথা দিয়ে একটু চোখ বোঝে, যেন বাইরের সব ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে চাইছে। এমন সময় হঠাৎ করে অনিকের ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকে দেখে রাজ ভাইয়ের কল। সে তাড়াতাড়ি রিসিভ করে। ইহান, একটা মেয়ে তোর নাম্বার নিয়েছে, তোকে ফোন করবে। বিপদে আছে মেয়েটা। আমি একটু গার্লফ্রেন্ডের সাথে বাইরে আসছি, তুই একটু সামলে নিস। তবে দয়া করে বেশি মাথা গরম করবি না। আচ্ছা ভাই। ইহান চুপচাপ বসে আছে। বাহিরে ইধিরা আপু গল্প করছে। ইধি রাইজুল সাহেবের দিকে তাকায়। লোকটার চোখে মুখে চিন্তার ছাপ লেগে আছে। রিপ্তি আর ঈশা রান্নাঘরে গেছে। এমন সময় ইধি প্রশ্ন করে, আঙ্কেল, কোনো সমস্যা? কই না তোমার? আপনার আর বাবার কথা আমি শুনেছিলাম। বলুন আমাকে। বাবা তো আমাকে বলতেই চায় না। আসলে মা, মাসখানেক ধরে মুরাদ মানে এমপির লোকেরা চাঁদার জন্য অনেক বিরক্ত করেছে। কি করব বুঝতে পারছি না। পুলিশরাও কিছু করে না, কেবল কমপ্লেন নিয়ে রাখছে। এই ব্যাপার? আচ্ছা, আমি দেখছি কি করা চাই। কিন্তু মা, তুমি তো মেয়ে, পারবে? সেটা আমার উপর ছেড়ে দিন। এমন সময় নাস্তা নিয়ে বের হয় দীপ্তি বেগম। তারপর ওরা সবাই আবার আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ে। ওদিকে ইহানের ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। ইহানের ততক্ষণে রেডি হয়ে বসে আছে। ইহান দ্রুত রিসিভ করে। ওপাশ থেকে বলে, ইহানের ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। এই ঘটনার জন্য ইহান ততক্ষণে রেডি হয়ে বসেছিল। ইহান দ্রুত তার ফোন রিসিভ করে। ওপাশ থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে। হ্যালো ভাইয়া, আপনি কি ইহান বলছেন? হ্যাঁ, কে? আমি তিন্নি। আপনি কোথায় আছেন এখন? মেয়েটি হঠাৎ কেঁদে ওঠে। কান্নার জন্য মুখ দিয়ে শব্দ বের হয় না। মেয়েটির কান্নার শব্দ শুনতে পেয়ে ইহান দ্রুত নিজেকে সামলে নিয়ে আমি বলে, বাসায় আছি, কিন্তু আপনি কে? আর কান্না করছেন কেন? ভাইয়া, আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। আমি যাকে ভালোবাসতাম সে আমার সাথে প্রতারণা করেছে। আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে একটা নিস্তব্ধ বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল।
তারপর সেখানে সেই সহ আরও 3-4টে বন্ধু মিলে আমাকে গণধর্ষণ করতে চেষ্টা করেছিল। হঠাৎ পুলিশের সাইরেন শুনতে পাই সেখানে। তারপর আমি অনেক চেষ্টা করে সেখান থেকে পালিয়ে এসেছি। ওরা আমাকে খুঁজছে ভাইয়া। যদি ওরা আমাকে পায় তাহলে খুন করে ফেলবে। এখন আপনি আমাকে বাঁচাতে পারেন ভাইয়া। রাজ ভাইয়া আমাকে আপনার নাম্বার দিয়েছে। মেয়েটার কথাগুলো শুনে ইহানের খুবই রাগ হয়। সে তার ভার্সিটির ব্যাগের কাছে আসে, চেন খুলে প্রিয় জিনিসটা একটা দেখে নেয়। ফোনটা তখনও কানের কাছে ধরে আছে সে। আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? এই তো 3 রাস্তার মোড়ে আছি, একটা গলির ভিতরে। আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করুন। ওইখানে পশ্চিমে রাস্তা ধরে একটু সামনে গিয়ে বামে একটা বাড়ি পড়বে। সেই বাড়িতে গিয়ে আমার নাম বলবেন। তাহলে আপনাকে সেখানে আশ্রয় দেওয়া হবে। আপাতত ওটা আপনার সেফ জায়গা। আর আমি এখনই আসছি। ভয় পাবেন না। ঠিক আছে ভাইয়া। ইহান আয়নার সামনে আসে। ভার্সিটির শেষ ইয়ারের স্টুডেন্ট সে। পাওয়ার চশমাটা পরে চুলগুলো ইনোসেন্ট ভাবে সাজিয়ে বকা সোজা লুক নিয়ে বাহিরে বের হলো। ড্রয়িং রুমে তখনও ইদিয়াপুরা গল্প করছে। ইহানকে দেখে ইদিয়াপু বলে, কি ব্যাপার? এখন কোথায় যাও? ভার্সিটিতে ভুলে গিয়েছিলাম যে আমার আজকে প্রেজেন্টেশন আছে। দ্রুত যেতে হবে। খেয়ে যা। না মা, এসে খাবো। এখন সময় নেই। ইহানের গায়ে কালো কোট, ভেতরে সাদা শার্ট, একদম ভদ্রলোকের গেট আপে সে বের হলো। বাইক স্টার্ট দেশে। ইহানের চোখে মুখে এখন কোনো বিরক্ত নেই, আছে কেবল কঠিন এক কর্তব্যবোধ। যে মেয়েটির উপর এত বড় অন্যায় করেছে তাকে উদ্ধার করাই এখন তার একমাত্র লক্ষ্য। সে সোজা 3 রাস্তার মোড়ের দিকে ছুটে যায়। তার বলা ঠিকানায় এসে পৌঁছায়। সিফাত বের হলো। ইহান ভাই, একটা মেয়ে এসেছে, আপনার নাম বলল। আপনি নাকি পাঠিয়েছেন? মেয়েটিকে পাঠিয়ে দে। কি হয়েছে ভাই? আসবো সাথে? আপাতত দরকার নেই। সিফাত ভিতরে গিয়ে মেয়েটিকে ডাক দেয়। তিনি দৌড়ে আসে, ইহানকে দেখতে পায়। ইহানকে সে প্রথমবার দেখেছে। ইহান পুরোটাই নায়কের মতো দেখতে। তিনি তাকে দেখে ঘাবড়ে যায়। এমন হিরো লুকের কোনো ছেলে তাকে হেল্প করবে? ইহান মেয়েটাকে তার বাইকে তুলে নেয়। মেয়েটির চোখে ভয় আর আতঙ্কের ছাপ স্পষ্ট। জায়গাটা কোথায়? আমাকে নিয়ে চলুন। জি চলুন। আর শুনেন, আজকে যা দেখবেন তা কখনো মনে রাখবেন না। আমাকে চিনবেনও না। যদি কখনো দেখা হয়, শর্তে রাজি আছেন? জি ভাইয়া, রাজি। ঠিক আছে, চলেন যাই। ইহান আর দেরি না করে তার আসল গন্তব্যের দিকে রওনা দেয়, মানে সেই ছেলেদের আড্ডার জায়গায়। ইহান তার বাইক নিয়ে সোজা সেই ছেলেদের আড্ডার কাছে যায়। বাইক থামিয়ে ইহান নির্দ্বিধায় বাইকে থেকে নামে। মেয়েটিকে বাইকের আশেপাশে থাকতে বলে। মেয়েটির চোখে এখন বিন্দুমাত্র ভয় নেই। ইহান পিঠে ব্যাগ ঝুলিয়ে খুব সাধারণভাবে একটা বাড়ির 2য় তলায় এসে চলেছে। সবগুলো ঘরের দরজা খোলা, একটা ঘরের দরজা আটকানো। ইহান দরজার কাছে গিয়ে টোকা দেয়। ভেতরে বসে আছে 5 জন ছেলে। হঠাৎ দরজা টোকা পড়তে শিহাব বলে, ওই নাইম, যা তো কে এসেছে দেখ। ঠিক আছে ভাই। নাইম এসে দরজা খুলে দেয়। দরজা খুলতেই দেখতে পায় ভার্সিটির এক স্টুডেন্ট সামনে দাঁড়িয়ে আছে। মুখটা ক্লিন শেভ করা, চুলগুলো চোখের উপরে পড়েছে, চোখে চশমাও আছে। কিরে বাচ্চা ছেলে, এখানে কি? এই ঠিকানা কোথায় পেয়েছিস? শিহাব ভাই আছে, তার সাথে দেখা করতে চাই। কে এলো রে? ভাই, মনে হয় এ কলেজ স্টুডেন্ট আসছে আপনার সাথে দেখা করতে। বাচ্চাটা কি বলে দেখুন তো। ভেতরে নিয়ে আয়। ইহানকে ভিতরে নিয়ে আসে নাইম। ইহান দেখতে পায় রুমের ভিতরে একটা টেবিলে একটা ব্যাগ, কয়েকটা চেয়ার রাখা, সবখানে নেশাদার দ্রব্য, ড্রিঙ্কস আরো অনেক কিছু। ইহান তার ব্যাগটা টেবিলের উপরে রাখে, চশমাটাও খুলে নিল, গা থেকে ব্লেজারটা খুলে ব্যাগের উপরে রাখে। ডান পকেটে হাত দিয়ে সে দাঁড়িয়ে থাকে। কিরে, কে তুই? এখানে কি চাস? আর আমি শিহাব। কি হয়েছে বাচ্চা? তুই শিহাব? কি ব্যাপার? আমাকে তুই তোকারি করছিস? চিনিস আমাকে? কে আমি জানিস? তোরা নাকি একটা মেয়েকে এনে এখানে দর্শন করতে চেয়েছিলি। তোরা কি ভেবেছিলি ওই মেয়েটাকে তোদের নোংরা খেলা স্বীকার করবি, আর আমি কিছু জানতে পারবো না? ছেলেগুলো হঠাৎ করে এমন কথা শুনে ঘাবড়ে যায়। বসা থেকে উঠে দাঁড়ায় ওরা। রাতে এক অচেনা ছেলেকে দেখে কিছুটা হতভম্ব হয়। শিহাব এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কে তুই? আমাদের জায়গা কিভাবে চিনলি? এখানে আসলি কিভাবে? আর তোর জানা অজানা নিয়ে কি হবে? যা প্রশ্ন করেছি উত্তর দে। আমি কে সেটা না হয় পরেই বলবো। তোরা নাকি একসাথে অসভ্যতামি করতে চেয়েছিলি। দেখ,
মেয়েটা আমার কাছে বিচার দিয়েছে। কে বলেছে আমরা অসভ্যতামি করতে চাইছিলাম? আমরা তো একটু মজা করতে চাইছিলাম। কথাটা বলে ছেলেগুলো হেসে ইহানের কথাটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তাদের ধারণা এই এলাকার ছেলে তাদের কিছুই করতে পারবে না। আমার মনে হয় তোরা ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কি বলছিস। হয়তো তোরা জানিস না আমি কে। শিহাব ইহানকে পাত্তা না দিয়ে আরো ঠাট্টা করে। ও বাবা, আমার ভয় করছে। ওই, তোরা কেউ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। হা 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 হা। ছেলেগুলো হাসিতে ফেটে পড়ে। ইহানের কথাটা স্রেফ ঠাট্টা বলে ধরে নেয়। ইহান মুচকি হাসে, তারপর শান্ত স্বরে বলে, তোদের কি আমাকে দেখে ভয় হচ্ছে না? কে বে তুই? আর তুই একা এসেছিস দেখেছি। আমরা কয়জন জানিস? বাচ্চা ছেলে একটা। আমার মনে হয় তোরা এই ইহানের নাম শুনিসনি। তোরা বুঝবি। কি? কে ইহান? তুই? ইহান কি এতই সস্তা জিনিস যে এভাবে আমাদের কাছে আসবে? যা, ভাগ শালা। তারা ইহানের নাম শুনেছে কিন্তু কখনো চোখে দেখেনি, আর তাই এত সাহস দেখাচ্ছে। ইহান আবারও মুচকি হাসে। ইহান তার কাঁধ থেকে ব্যাগটা নামায়, একটা টেবিলের উপরে রাখে, তারপর চশমাটা খুলে বেল্ট থেকে শার্ট খুলে চুপচাপ দাঁড়ায়। সামনে থাকা ছেলেগুলো হেসে ইহানের কথাটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তাদের ধারণা এই এলাকার ছেলে তাদের কিছুই করতে পারবে না। আমার মনে হয় তোরা ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কি বলছিস। হয়তো তোরা জানিস না আমি কে। শিহাব ইহানকে পাত্তা না দিয়ে আরো ঠাট্টা করে। ও বাবা, আমার ভয় করছে। ওই, তোরা কেউ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। হা 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 হা। ছেলেগুলো হাসিতে ফেটে পড়ে। ইহানের কথাটা সেফ ঠাট্টা বলে ধরে নেয়। ইহান মুচকি হাসে, তারপর শান্ত স্বরে বলে, তোদের কি আমাকে দেখে ভয় হচ্ছে না? কে বে তুই? আর তুই একা এসেছিস দেখেছি। আমরা কয়জন জানিস? বাচ্চা ছেলে একটা। আমার মনে হয় তোরা এই ইহানের নাম শুনিসনি। তোরা বুঝবি পরে। কি? কে ইহান? তুই? ইহান কি এতই সস্তা জিনিস যে এভাবে আমাদের কাছে আসবে? যা, ভাগ শালা। তারা ইহানের নাম শুনেছে কিন্তু কখনো চোখে দেখেনি, আর তাই এত সাহস দেখাচ্ছে। ইহান আরো মুচকি হাসে। আচ্ছা দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই বলে ইহান তার প্যান্টের পকেট থেকে একটা কলম বের করে। ইহানের হাতে কলম দেখে ওরা আবার শব্দ করে হাসে। ইহান ওর গা থেকে শার্টটা খুলো, সুন্দর করে ভাঁজ করেই বলল, দাঁড়িয়ে আছিস কেন? আয়, দেখাচ্ছি বাচ্চা ছেলে ললিপপ খায় নাকি রক্ত। জীবন নামের একটা ছেলে এগিয়ে আসে ইহানের দিকে। ইহান মুহূর্তের মধ্যেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তার গতি আর শক্তি এতটাই দ্রুত যে ছেলেটা কোনো প্রতিরোধ করার সুযোগ পায় না। ইহান তার কলমের নিঃসল জীবনের চোখের ভিতরে ঢুকে দেয়। সাথে সাথেই জীবন পড়ে যায় মাটিতে। ওরা ভয়ে পিছিয়ে যায়। বুঝে ফেলেছে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা কোনো সাধারণ কেউ নয়। ইহানের গায়ে রক্ত এসে পড়েছে। সে ওটা হাত দিয়ে মুছতে মুছতে বলে, রক্ত খেকো পশু আর মশা এক নয়। মশা গান শোনায়, আর শিকারী মাংস খুবলে খায়। তোদেরকে ক্লাস 1-এ ছড়া শোনাতে আসিনি এখানে। ওই আলম, দাঁড়িয়ে কেন? যা, সে একা, মার ওটাকে। আলম এগিয়ে আসে দ্রুত ইহানের দিকে। ইহান একটা তাচ্ছিল্যের হাসি দেয়, কলমটা টিপ দিয়ে আবার শীষ বের করে আলমের গলায় ঢুকিয়ে দেয় পরপর 4 বার। রক্ত হটশট করে বের হয়, ইহানের গায়ের উপর এসে পড়ে। ইহান ধাক্কা দিয়ে ফেলে দেয় আলমকে। ইহান সোজা হয়ে দাঁড়ায়। ছিলি 3 জন, হয়ে গেলে 1 জন। মেসির কাছে ড্রিবলিং 1 ভার্সেস 1-এ সারা জীবন কেউ পারেনি, তেমনি তুইও আমার কাছে পারবি না। মেসি ফুটবলার আর আমি কিলার। তফাৎ হলো রক্তের আর গোলের নেশা। ইহান এগিয়ে যায় শিহাবের কাছে। শিহাব ভয়ে পিছিয়ে যায়, সে দেওয়ালের সাথে ঠেকায়। ইহান কলমের টিপ দিয়ে আবার শীষ বের করে শিহাবের ডান পায়ের রানের উপর জোরে বসিয়ে দেয়। শিহাব চিৎকার করে ওঠে, পরে যায় ফ্লোরে। শিহাব যন্ত্রণায় কাতরাচ্ছে। সে বুঝতে পারে এই ইহান কোনো সাধারণ ছেলে নয়। শোন, তোকে মারবো না। ডাক লিজেন্ড গ্যাংয়ের একটা নিয়ম আছে, সেটা হলো মারার থেকে মারতে পারার ভয় দেখানোটাই আসল কথা। তবে শোন, আর যদি কোনোদিন এই এলাকার কোনো মেয়ের দিকে তুই চোখ তুলে তাকাস, তবে তোর অবস্থা এর চেয়েও খারাপ হবে। এরপর তোর হাত পা নয়, এরপর জান নিব, মনে রাখিস। ইহানের এই হুট করে এখানে আসে আর তাদের যেভাবে মেরেছে তা দেখে শিহাব ভয়ে কাঁদতে শুরু করে দেয়। সে গরমে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ইহানের সর আর এক পা এগোতে সাহস পায় না। ইহান শিহাবের গা থেকে জামাটা খুলে তার গায়ে সব রক্ত মুছে নেয়। এরপর একটা বোতল থেকে পানি নিয়ে হাতে মুখে সব জায়গায় পানি ছিটিয়ে শার্ট পরে।
একদম আগের মতো হয়ে ঘর থেকে বের হয়ে যায়। কলমটা তার পকেটে ঢুকিয়ে ভদ্র ছেলের মতো বাইরে আসে। ইহান বাইরে তাকে দেখে সেখানে মেয়েটি ভয়ে এখনো কাঁপছে। ইহান তখন সেই মেয়েটির দিকে তাকিয়ে মৃদু হাসে, তারপর বলে, আর কোনো চিন্তা নেই, তুমি এখন সম্পূর্ণ সুরক্ষিত। ওরা আপনাকে কিছু বলেনি? না, ওদেরকে বুঝালাম, বললাম মুসলিম হয়ে এভাবে কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করলে আখিরাতে বড়ই শাস্তি হবে। ওদেরকে আল্লাহর ভয় আর রাসূলের দেখানো পথে মনোনিবেশ করতে বলেছি। ওরা মেনে নিয়েছে। চলো এখন ফেরা যাক। তারপর ইহান মেয়েটাকে নিয়ে সোজা তার নিরাপদ আশ্রয়ের দিকে রওনা দেয়। চারপাশে গাছপালা পেছনে পড়ছে, কিন্তু ইহানের মনে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। মুরাদ এসেছে সিরাজের বাড়িতে। সিরাজ তখন বসে পত্রিকা পড়ছে। মুরাদকে দেখে সে উঠে দাঁড়ায়। চারজন ছেলে সহ মুরাদ এসে বসলো সোফাতে। মুরাদ বলে, আরে সিরাজ মিয়া, দাঁড়ালে হবে? বসেন বসেন, মুরব্বী মানুষ, ছেলের বয়সী একটা লোকের সামনে দাঁড়াতে হয় না? তোমরা কেন এসেছো একবার বলছি না? কোনো টাকা হবে না? আরে রেগে যান কেন? এলাকায় থাকে, আপনারা স্থানীয় মানুষ, পোলাপান নিয়ে চলতে হয়, বোঝেন না? একটা খরচের বিষয় আসে। আপনারা এমন করলে আমাদের কি হবে? বেশি তো চাইনি, মাত্র 50 লাখ টাকা চাইছি। এখনই বের হয়ে যাও, না হলে পুলিশ ডাকবো। মুরাদ সিরাজের কথা শুনে শব্দ করে হাসে। হাসি দিয়ে বলে, কি দরকার নিজের জীবনটা নিয়ে টানাটানি করার বলেন তো? পুলিশের কোনো অফিসার আপনার কথা শুনবে বলে আমার মনে হয় না। শুনলে কি তার ধরে মাথা খাটবে? কবে টাকা দেবেন বলেন, না হলে তোর বউ মেয়েকে এমন বেইজ্জতি করবো যে। সিরাজ এসে মুরাদের গালে চড় দেয়। মুরাদ সিরাজের পেটে লাথি মারে। উনি পড়ে যায়। তখনই ইধি এসে মুরাদের পিঠে হকি স্টিক দিয়ে বাড়ি মারে। মুরাদ ঘুরে ইধির হাত ধরে। আরে আরে মামুনি, শুনি সেই এলাকায় বকেটে মেয়ে নামে পরিচিত, একটু আসতে। হ্যাঁ, আমার বাবার থেকে দূরে থাক, না হলে তোকে মারতে সময় লাগবে না আমার। আরে মেয়ে মানুষ, এত লাভ হলে হবে? বোঝা তোর বাবাকে, পরের বার আসবো। মুরাদ কথাটা বলে সেখান থেকে চলে যায়। ইদির মা লিয়া দৌড়ে আসে তার কাছে। দুজনে সিরাজকে শক্ত করে ধরে কেঁদে ওঠে। ইদি বলে, ওটারে আমি দেখেছি। দেখ মা, ঝামেলা করিস না, তোর কিছু হলে কি হবে? কেন ছেলে নেই আমাদের? চিন্তা করো না তো। ইদি বের হয় কয়েকদিন পর। ইহান ইদির হাত থেকে পুরোপুরি মুক্তি পায়নি। ভার্সিটি থেকে বাড়িতে ফিরেছে ইহান। কোথা থেকে যে ইধি আপু তাকে দেখলো বুঝতেই পারেনি সে। ইহান গলির মুখে বাইকটা পার্ক করতে যাবে, ইধি তাকে ডাক দেয়। সে দেখে ইধি তার গ্যাং নিয়ে দাঁড়িয়ে আছে, তার সাথে আরো দুইটা মেয়ে যারা ইধির মতোই তেজস্বী। ইহান কাছে যেতে ইধি বলে, এই ছেলে, কান ধরবি নাকি ধরবি না? নাকি তোকে উঠবোস করাবো, নাকি ব্যাং সাজাবো? ইহান মাথা নিচু করে অবাক হয়ে যায়। এই মেয়ের সমস্যা কি? তার কাছ থেকে কি শুনেছে? আমি আমি কোনো দোষ করলাম আপু? কেন কান ধরবো? আমার মুখে মুখে তর্ক করিস তুই? কথাটা বলেই কর্ণ নটি ছাড়া ইদি ঠাস করে একটা চড় মারে ইহানের গালে। এই মেয়ে এমন কেন? ইহানের মাথাটা নিচু হয়ে যায়। নিজের চোখ নামিয়ে ফেলে ইদির দিক থেকে। এই ছেলে, টাকা আমার দিকে। আমি বাইরে মেয়েদের দিকে তাকাই না আপু। ওরে নাটক, আমার দিকে তাকা বলছি। মাফ করেন আপু, আমি এটা পারবো না। আমি কি দেখতে কালো? না। দেখতে কি অসুন্দর? না। তাহলে তাকাচ্ছিস না কেন? ইহান এই কথার উত্তর কি দেবে সে নিজেই জানে না, কারণ ইদির দিকে তাকালে সে চোখ মারবে। এই মেয়ের কোনো বিশ্বাস নেই, তাই সে নিচু হয়ে থাকে। আমার কথার উত্তর দে। জি। ওই, কেন আমার দিকে তাকাবি না? বলতে বলছি না, বল এক্ষুনি। এবার ইদি আপু হঠাৎ দাঁড়িয়ে ইহানের কলার ধরে তার মুখ বরাবর কাছে টেনে নেয়। ইহান তখন তার দিকে তাকিয়ে থাকে। ইদিও তার দিকে তাকিয়ে আছে। ইদির নিঃশ্বাস ইহানের উপর পড়েছে, ইহানের নিঃশ্বাস ইদির উপর পড়েছে। তারা যেন এক মুহূর্তের জন্য জমে যায়। ইহান নিজেকে কিভাবে সামলাবে তা বুঝতে পারছে না। এ কি আপু, আপনার গালে জ্বরে দাগ কেন? ইদির সাথে সাথে চমকে যায় ইহানের প্রশ্ন। মনে পড়ে দুদিন আগের কথা। মুরাদ তার বাড়িতে এসেছিল, তারপর ইদি মুরাদকে খুঁজে বের করে। মুরাদ তখন ইদিকে চড় মারে, বাজে কথা বলে, গায়ে হাতও দেয়। ইদি সেটা কাউকে বলেনি, তবে চোরের দাগটা আছে। কি হলো আপু, জ্বরে দাগ কেন? চুপ থাক, বাড়ি যা। তোকে কানে ধরলাম কারণ সেদিন প্রেজেন্টেশনের নাম করে সেজে গুজে গেছিলিস। আসার সময় চুলগুলো এলোমেলো ছিল, খোঁজ নিয়ে এনেছি, তুই যাসনি, এই জন্য শাস্তি দিলাম। এখন কারণ বলবি নাকি যাবি? আচ্ছা আচ্ছা যাচ্ছি।
ইহান দ্রুত সেখান থেকে চলে আসে। ইহান বাড়িতে আসে, কলিং বেল বাজানোর জন্য হাত বাড়ায়। সে খেয়াল করে সদর দরজা আগে থেকে কিছুটা খোলা। ইহানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। সে খুব সাবধানে বাড়ির ভিতরে প্রবেশ করে। ইদি আপু এসে কোনো বিচার দিল কিনা ভাবছে। ড্রয়িং রুমে পা রাখতেই তার চোখ আটকে যায়। দেখে 4 জন শক্তপোক্ত যুবক ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। তাদের হাবভাব বেশ অন্যরকম লাগে। সোফাতে ইহানের বাবা রাইজুল সাহেব বসে আছে, আর তার ঠিক সামনে বসে আছে তাজিম। তাজিম হলো এমপি মুরাদের ডান হাত। তাজিম আর চোখে ইহানকে একবার দেখে নেয়, তারপর সে রাইজুল সাহেবের দিকে তাকিয়ে তাচ্ছিল্য স্বরেই বলে, রাইজুল আঙ্কেল, তাহলে এটাই আপনার ছেলে? রাইজুল সাহেব কোনোমতে গলা পরিষ্কার করে উত্তর দেয়। তার কণ্ঠে এক চাপা আতঙ্ক বিরাজ করে, তবে ইহানকে তা বুঝতেই দেয় না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজ উঠি আঙ্কেল। যা বললাম তা যেন মনে থাকে। সময় কিন্তু মাত্র 1 সপ্তাহ, এর বাইরে আর একদিনও সময় পাবেন না। তাজিম ইশারা করতেই তারা সঙ্গীরা নড়ে চড়ে ওঠে। তারা সবাই মিলে ঘর থেকে বেরিয়ে যায়। ইহান তাজিমের সামনে এসে দাঁড়ায়। তাজিম যখন পাশ দিয়ে যাচ্ছিল, ইহান তখন তার চোখের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। সেই হাসিতে কোনো ভয় নেই, বরং এক গোপন চ্যালেঞ্জ আছে। তাজিমরা বেরিয়ে যাওয়ার পর ইহান তার বাবার দিকে তাকায়। তার বাবা এবং মা রিপ্তি বেগমের মুখ শুকনো দেখাচ্ছে। তাদের চোখে মুখে স্পষ্ট বিপদের ছাপ। ইহান চুপার কাছে এগিয়ে আসে। বাবা, ওরা কারা? কিসের সময় চাইলো? রাজু সাহেব আমতা আমতা করে, তিনি সত্যিটা ইহানকে বলতে চায় না। ওরা পরিচিত ছেলেপুলে, এই এলাকায় একটা অনুষ্ঠান করবে, তাই কিছু টাকা চেয়েছে। বলেছি পরে দেব। ইহান তার বাবার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারে না। সে আবার প্রশ্ন করে, কত টাকা? ওই 2-3 হাজার টাকার মতো। রিপ্তি বেগম তখন পাশ থেকে কথা সামাল দেওয়ার চেষ্টা করে। ইহান এবার তার ছোট্ট বোন ঈশার দিকে তাকায়। ঈশাও সেখানে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। ও আচ্ছা, তা ঈশা, তোর চোখ মুখ দেখে এমন ভয় লাগছে কেন? মনে হচ্ছে কোনো ভূত দেখেছিস? ঈশা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে, দ্রুত কথা ঘুরিয়ে দেয়। কই না তো। দেখো ভাইয়া, তোমার রুম সাজিয়ে দিয়েছি। শুধু আমি না, ইদি আপু এসে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখবে চলো। ইদি আপুর নাম শুনে ইহানের মেজাজটা একটু অস্বাভাবিক হয়ে যায়। সে দ্রুত বলে, আবার ইদি? এরা সেখানে দাঁড়ায় না, সে গটগট করে নিজের রুমের দিকে চলে আসে। রুমে ঢুকে সে অবাক হয়ে যায়। রুমটা আসলে বেশ পরিপাটি করে গোছানো। চারপাশটা দেখতে দেখতে সে বিছনায় বসে পড়ে। ওইদিকে ড্রয়িং রুমে রিপ্তি বেগম আর তার স্বামী এসে বসে। চারপাশটা একবার দেখে নিয়ে রাজুল সাহেব মাথা নিচু সরে কথা বলতে শুরু করে। ছেলে যেন কিছুই না জানতে পারে। তাজিম 20 লাখ টাকা চেয়েছে। এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো? সে স্পষ্ট হুমকি দিয়েছে, টাকা না দিলে ইহাকে আর ঈশাকে তুলে নিয়ে যাবে। ইহান যেন এসব কিছু না জানে। একটা কাজ করো তো, ইধিকে নিয়ে তুমি আর সিরাজ ভাই থানায় যাও। মেয়েটার তো থানার লোকের সাথে ভালো পরিচয়। তার বন্ধুর বাবা নাকি সেখানে বড় অফিসার হিসেবে আছে। রাজুল সাহেবের মাথা নাড়ায়, তার চোখে মুখে কোনো আশার আলো নেই। কাজ হবে না? ইধি বলেছে পুলিশ ওদের। কেন? মুরাদের মতো লোকের বিরুদ্ধে পুলিশ লড়বে না? আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। ঈশাকে বলে দিও, ইহানকে যেন কিছু না বলে। ছেলেটা শুনলে হয়তো মাথা গরম হয়ে ওদের সাথে দেখা করতে যাবে। অনেক কিছু বলতে পারে। ওদের কাছে ধারালো অস্ত্র আছে, আমাদের ছেলেকে মেরে ফেলতে পারে। তারা দুজনে চুপ হয়ে যায়। ঘরের ভিতরে এক নিস্তব্ধতা নেমে আসে। ওইদিকে ইহান তার বিছানায় শুয়ে পড়ে সিলিং এর দিকে তাকিয়ে থাকে। ইদি আপুর কথা বারবার তার মনে পড়ে। 4-5 মাস আগে ইদির সাথে তার প্রথম যেভাবে দেখা হয়, সেই নাটকীয় মুহূর্তটি ইহান চাইলেও ভুলতে পারে না। ইদি আপু প্রথম ইহানের সাথে এমন রংবাজি কিংবা গুন্ডামি করত না। শুরুতে সে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতো। ইহান তাকে বড় আপু ভেবে শ্রদ্ধা করত এবং সম্মানের খাতে কিছুটা এড়িয়ে চলত। কিন্তু একদিন ইদি রীতিমতো ইহানকে ইনিয়ে বিনিয়ে নিজের পছন্দের কথা জানিয়ে দেয়। সে পরিষ্কার করে বলে যে সে ইহানকে পছন্দ করে। সেই ঘটনার পর থেকে ইহান যেন আরো বেশি সতর্ক হয়ে যায়। সে ইদিকে এড়িয়ে চলার মাত্রা বাড়িয়ে দেয়। ইহান মনে মনে ভাবে ইদি তার সিনিয়র আপু, তার সাথে প্রেমের সম্পর্ক কোনোভাবে মানে না। কিন্তু ইহানের এই এড়িয়ে চলা ইদি মোটেও সহজভাবে মেনে নেয় না। সে প্রত্যাখ্যানের পর থেকে ইদি আপু ইহানের উপর রীতিমতো গুন্ডামি শুরু করে। 5 মাস আগে এক সকালের কথা, ইহান নিজের রুমে আরাম করে শুয়ে আছে। আজ তার ভার্সিটি যেতে একদম ইচ্ছা করছে না। জানলা দিয়ে আসা রোদের ঝিলিক তাকে যেন আরো অলস করে দেয়। ঠিক এমন সময় তার মা রিপ্তি বেগম দরজার সামনে এসে দাঁড়ায় এবং উচ্চস্বরে ডাক দেয় ইহানকে। এই ইহান,
আজকে ক্লাসে যাবি না নাকি? বেলা অনেক হলো, উঠিস না কেন? ইহান কম্বলের ভিতর থেকে মুখ না বের করে উত্তর দেয়। না মা, আজকে যাব না। কেন যাবি না? শরীর খারাপ নাকি? ইহান আধমরা ভেঙে একটু উঠে বসে, তারপর বলে, আরে মা, প্রতিদিন ক্লাসে যেতে ভালো লাগে না, বোরিং লাগে, তাই আর যাব না, বাড়িতে থেকে একটু বিশ্রাম নিব। ছেলেদের এমন আলসেমি দেখে তার মা রেগে যায়। তিনি দরজার কপাটে হাত রেখে বলে, তাহলে কি করবি শুনি? পড়ালেখা ছেড়ে দিবি নাকি? রিক্সা কিনে দেবো, রিক্সা চালিয়ে খাবি? ইহান তখন দুষ্টুমি করার সুযোগ পায়। সে মুচকি হেসে বলে, হ্যাঁ মা, পড়ালেখা ছেড়ে দিব, তাও রিক্সা কিনে দাও। আমি স্যুট বুট পরে রিক্সা চালাবো, বড় বড় ঘরের সুন্দরী মেয়েরা উঠবে আমার রিক্সাতে, আমি পেট্রোল মারবো আর হাওয়া খাবো। আহ, কি শান্তি। ইহানের মা রিপ্তি বেগম ছেলের কথা শুনে চোখ বড় বড় করে তাকায়। এরপর কি করবি শুনি? তোর সাহস তো দেখে অবাক হচ্ছি। লেখাপড়া বাদ দিয়ে রিক্সা চালু করবি? থাক, তাহলে রিক্সা দিতে হবে না, বাবার সাথে অফিসে যাব, ব্যবসা দেখাশোনা করব, নিজের পায়ে দাঁড়াবো, ব্যাস, শেষ। আর কি? এরপর কি করা হবে শুনি? তাড়াতাড়ি বল। তোমার জন্য একটা লক্ষ্মী বৌমা ঠিক করব, আর দুটো তুমি দাদিমা হবে। আইডিয়াটা সুন্দর না বলো? তার মা এবার বিরক্ত হয়। তিনি ছেলের দিকে এগিয়ে আসে। এরপর কি করা হবে শুনি? আরে মা, এরপর এরপর শুরু করছো কেন? আর বলতে পারবো না, তুমি বলো এরপর কি বলবো। রিপ্তি বেগম এবার কোমরে হাত দিয়ে দাঁড়ায়। তার চোখে মুখে দুষ্টমি মেশানোর রাগের আভাস। তুই ঘুমা, আমি রান্নাঘর থেকে খুন্তিটা নিয়ে আসি, কেমন? খুন্তিটা বেশ গরম হবে বুঝলি? ওটা দিয়ে কি করবে আবার? আগে আনি, এরপর দেখবি কি করি। অপেক্ষা কর। ইহান ভাবলো মা হয়তো মজা করছে। সে আয়েশ করে শুয়ে পড়ে। যাও যাও, আমি ঘুমাচ্ছি, বেশি বিরক্ত করবে না, বুঝলা? ইহান এই কথা বলে মুখে কম্বল টেনে শুয়ে পড়ে। কিন্তু তার কপাল খারাপ। 2 মিনিট যেতে না যেতেই মা সত্যি সত্যি রান্নাঘর থেকে খুন্তি নিয়ে হাজির হয়। খুন্তি ঠিকঠাক শব্দ শুনে ইহান তাড়াতাড়ি বিছানা থেকে লাফ মেরে উঠে দাঁড়ায়। তার মা যেন এই মুহূর্তে আর ওর মা নয়, যেন সাক্ষাৎ ডাকাত হয়ে গেছে। এটা আমার রুমে আনছো কেন আম্মু? এটা তো রান্নাঘরের জিনিস, সরাও সরাও। এই রুমে একটা বড় শয়তান আছে, তাকে আজ যথাযথ শিক্ষাদান করব, তাই এটা এনেছি। ওটা দূরে রাখো একটু। আচ্ছা মা, একটা কথা বলি, মন দিয়ে শোনো। না, আর কোনো কথা নয়। শয়তানটা কোথায় রে? খুন্তিতে ওর পিঠে ছাল তুলবো আজ। আরে মা, শুনো না, শুধু একটা শেষ কথা। রিপ্তি বেগম একটু থামে, খুন্তিটা উঁচিয়ে ধরে বলে, আচ্ছা বল, এটা তোর শেষ কথা? মা, তুমি বুড়ো হয়ে গেছো, এখন তোমার দরকার এক জোড়া নাতি নাতনি, তাদের সাথে তুমি সময় কাটাবে, খেলবে, তাদের আবদার পূরণ করবে। রিপ্তি বেগম তাকে আর কথা শেষ করতে দিল না। তিনি দ্রুত এগিয়ে এসে ইহানের কান ধরে সজোরে টানাটানি শুরু করে দেয়। শয়তান, আমি নাকি বুড়ি হয়ে গেছি, আমাকে তুই বুড়ি বলছিস? তোকে আজ কান টেনে লম্বা হাতি বানাবো, সাহস কত? আরে মা, কান ছিঁড়ে গেলে তোমার ছেলেকে কেউ বিয়ে করবে না, তখন নাতি নাতনি আসবে কোথা থেকে? তাড়াতাড়ি ছাড়ো, অনেক ব্যথা পাচ্ছি, মরে গেলাম। আমার নাতি নাতনির দরকার নেই, আগে ক্লাসে যা হারামজাদা, কান দিয়ে যেন ধোয়া বের হয় আজ। আরে, আমি ওগুলো কখন বলছি? ছাড়ো কান, কানটা লাল হয়ে গেল তো। একটু আগে কে বলছে শুনি? ইহান তখন কান মালিশ করতে করতে কাচুমাচু করেই বলে, জানি না, ছাড়ো না মা, ব্যথা পাচ্ছি তো। এত জোরে কেউ নিজের আদরের ছেলের কান ধরে? আচ্ছা, এখন আর বকবক না করে ফ্রেশ হয়ে আয়, ভার্সিটিতে যেতে হবে, খাবার টেবিলে দিচ্ছি। আচ্ছা, যাচ্ছি। কান দলতে দলতে ইহান বাথরুমের দিকে হাঁটা দেয়। তার মা যাওয়ার সময় বলে, পাগল ছেলে একটা, যা জলদি আয়। ইহান ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। সে ভাবে আজ না গেলেও ভালো হতো, কিন্তু মায়ের খুন্তি আর কানের ব্যথায় ভয়ে তাকে যেতেই হচ্ছে। সে ড্রয়ার থেকে তার চিরুনি বের করে চুলগুলো পরিপাটি করে ঠিক করে নেয়। চোখে একজোড়া চশমা পরে নেয়, ভিতরে সাদা শার্ট, তার উপরে একটি নেভি ব্লু ব্লেজার পরে নেয়, পায়ে চকচকে কালো একজোড়া জুতা। আয়নায় নিজেকে দেখে ইহানের মনে হয় সে বেশ নায়ক নায়ক লাগছে, অন্তত হিরো আলমের চেয়ে তো বহুগুণ ভালো। ইহান রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসে। তার ছোট বোন নিশা
আগে থেকে সেখানে নাস্তা করছিল। ইহানকে এমন ছটফটানো অবস্থায় দেখে ঈশা তার চোখ গোল গোল করে তাকায়। সে বিস্ময় নিয়ে বলে, ওরে বাবা, আজ কি কোনো বিশেষ দিন নাকি? ভাইয়া তো দেখি পুরো রাজকুমার সেজেছে। ইহান একটা পাউরুটির টুকরো মুখে দিয়ে বলে, রাজকুমার তো আমি সবসময়। আজ একটু বেশি লাগছে এই যা। কেন, হিংসে হচ্ছে? ঈশা তখন হাসতে হাসতে তার প্লেটের দিকে মনোযোগ দেয়। নিহান খাওয়ার শেষে টেবিল থেকে ওঠে এবং ব্যাগটা কাঁধে ঝুলিয়ে নেয়। দীপ্তি পিছন থেকে ডেকেই বলে, সাবধানে যাস আর মন দিয়ে ক্লাস করিস। আচ্ছা মা। ইহান বের হয়। তারপর ইহান বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিজের রুমে আসে। সে আলমারি খুলে নিজের সবচেয়ে পছন্দের পোশাকগুলো বের করে। আজ তার মনে এক অন্যরকম উত্তেজনা কাজ করছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। আজ নিজেকে একটু অন্যরকম লাগছে তার। সে ভাবনায় পড়ে যায়, আজ ফার্সিতে কেন যাবে। আবার ভাবে, না গেলেই বা কি হবে, ধুর, যা হওয়ার হবে। সে তার অবাধ্য চুলগুলো চিরুনি দিয়ে সুন্দর করে ঠিক করে নেয়। চোখের ওপর এক জোড়া চশমা, দামি, এটা পরে নেয়। ভেতরে একটি ইস্ত্রি করা ধবধবে সাদা শার্ট এবং তার উপরে নেভি ব্লু রঙের একটি ব্লেজার পরে নেয়। পায়ে একজোড়া চকচকে কালো শু পরে সে যখন আয়নার সামনে দাঁড়ায়, সে আবার আয়নার সামনে দাঁড়ায়। তখন নিজেকে কোনো বড় সিনেমার নায়কের চেয়ে কম মনে হচ্ছে না। ইহার মনে মনে ভাবে, অন্তত হিরো আলমের চেয়ে সে বেশ কয়েক গুণ ভালো হিরো। এইসব বাহ্যিক রূপচর্চা শেষ করে ইহান আত্মবিশ্বাসের সাথে রুম থেকে বের হলো। সোজা গিয়ে বসে খাবার টেবিলে। সেখানে তার ছোট বোন ঈশা নাস্তা করছিল। ইহানকে এমন রাজকীয় সাজে দেখে ঈশা তার নাস্তার প্লেট ছেড়ে চোখ গোল করে তাকিয়ে থাকে। সেজন্য নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নায়ক হিরো আলম আমাদের ঘরে কেমনে? বাবা, অসাধারণ সাজ। তা কেমন আছেন হিরো আলম ভাই? মা, দেখে যাও, হিরো আলম 2.0 আসছে। বোনের এমন বিভ্রান্তকর কথা শুনে ইহানের মেজাজটা একটু তিরক্ষিত হয়ে যায়। সে রাগী চোখে ঈশার দিকে তাকায়। চুপ বেয়াদব, এসব কি বলছিস? হ্যাঁ, মায়ের চিনিস? এই বোনটিও পরিবারের সবার মতো হয়েছে। সেই সুযোগ পেলে ইহানের পিছনে লেগে থাকে। ইহানের মন চায় সব সময় ঈশার কান ধরে টেনে একদম লম্বা করে দিতে, কিন্তু ঈশা দমে যাওয়ার পাত্রী নয়। সে আরো এক ধাপ এগিয়ে কথা বলে, তা এত বহুরূপী সাজ কেন দিয়েছেন নায়ক সাহেব? কাকে দেখাতে যাচ্ছেন একটু শুনতে পারি? নতুন কোনো প্রেমিকা জুটেছে নাকি? না। ইহান ছোট করে উত্তর দিয়ে নিজের নাস্তায় মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঈশা থামে না। যে বিলাই মার্কা চেহারা দেখেই গা জ্বলে, আবার সে সং সাজছে। ঈশা, এবার কিন্তু মায়ের খাবি। তোর চেহারা তো শুটকো পটলের মতো। বেশি কথা বলবি না। তুই আমাকে মারবি? সাহস হয় কি করে তোর? মারবো। সাহস হবে না কেন? আমি তোর বড় ভাই। একবার গায়ে হাত দিয়ে দেখ, তারপর দেখবি আমি কি করি। আমি মার কাছে বিচার দেব। তুই কি করবি শুনি? দেখা দেখি। টাচ করে দেখ। ওকে। ঈশার চ্যালেঞ্জ গ্রহণ করে ইহান চট করে তার হাতে সজোরে একটা চিমটি কেটে দেয়। চিমটি দিয়ে সে এক অদ্ভুত আনন্দ পায়। ঈশা ব্যথায় অস্থির হয়ে ওঠে। মা গো! ঈশা এমন জোরে চিৎকার করে উঠে যে ইহান রীতিমতো ভয় পেয়ে যায়। সে জানে মা এখন খুন্তি নিয়ে তেড়ে আসবে। তাই ঈশার এক মুহূর্ত সেখানে অপেক্ষা করে না। সে দ্রুত ডাইনিং টেবিল থেকে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আসে। ঘরে আর না ঢুকে নিজের বাইকটা স্টার্ট দিয়ে সোজা ভার্সিটির দিকে রওনা দেয়। ভার্সিটির গেট দিয়ে যখন সে ভিতরে ঢুকতে চায়, তখনই একটি কালো রঙের প্রাইভেট কার হুট করে তার সামনে চলে আসে। ইহান নিয়ন্ত্রণ রাখতেই পারে না। বাইকটি গাড়ির এক পাশে লেগে যায় এবং সাথে সাথে ইহানের বাইকের সাথে লুকিং গ্লাসটা ভেঙে চুরমার হয়ে যায়। নিজের এত আদরের বাইকের এই দশা দেখে ইহানের মাথা গরম হয়ে যায়। সে রাগে অগ্নিশর্মা হয়ে ওই গাড়িকে ওভারটেক করে সামনে গিয়ে বাইক দাঁড় করায় এবং গাড়ির পথ আটকিয়ে দেয়। ইহান বাইক থেকে নেমে দ্রুত গাড়ির জানলার কাছে গিয়ে চিৎকার করতে শুরু করে। এই, গাড়ি চালাতে না জানলে গাড়ি কে চালাতে বলছে? বের হও গাড়ি থেকে। কোন হারামির বাচ্চা গাড়ি চালাস দেখি? আমার বাইকের দরপা করে দিয়েছিস। গাড়ির ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না। ভেতরে থাকা মানুষটি যেন নির্বিকার। ইহানের মেজাজ এবার সপ্তমে চড়ে যায়। সে দরজায় সজোরে থাপ্পড় মারতে মারতে চিৎকার করে, ওই চুপ, চুপ করে বসে আছিস কেন? বের হবি নাকি তোর গাড়িরও একটা গ্লাস ভেঙে ফেলবো। আমার বাইকের গ্লাস ভেঙে দিয়ে এখন সাধু সেজে আসিস? ইহানের এমন গগনবিদারী চিৎকারের পর গাড়ির দরজা ধীরে ধীরে খুলে যায়। গাড়ি
থেকে যে মেয়েটি বের হয়ে আসে তাকে দেখে ইহান স্তব্ধ হয়ে যায়। সেই মেয়েটি আর কেউ নয়, স্বয়ং ইধি। সেদিন ইধি ইহানের সাথে যা গুন্ডামি করেছিল তা ভাবলে ইহানের এখনো গায়ে কাটা দেয়। ইধি ভার্সিটিতে খুব একটা সময় দেয় না, সে বরং গলির মোড়ে তার গ্যাং নিয়ে আড্ডা দিতে বেশ পছন্দ করে। আজকেও সে ভার্সিটিতে যায়নি, বরং গলির মোড়ে দাঁড়িয়েছিল। বর্তমানে ইধি ও ইহান সেই গলির মোড়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে। তাদের দুজনের মধ্যে যখন সামান্য ইঞ্চিও দূরত্ব রাখেনি। ইহান ইধির চোখের দিকে তাকে স্থির হয়ে যায়। সে ইধির চোখের মনিতে এমন কিছু একটি লক্ষ্য করে যা সে আগে কখনো দেখেনি। সেখানে আজ কোনো রাগ নেই, কোনো তেজ নেই, বরং সেখানে খেলা করছে এক গভীর অধিকারবোধ আর একরাশ ভালোবাসা। ইহান বুঝতে পারে এই ডাইনিরূপী মেয়েটি হয়তো সত্যিই তাকে নিজের করে পেতে চায়, কিন্তু এই ভালোবাসার ভীতির মাঝে ইহান নিজেকে স্থির রাখতে পারে না। তার নিঃশ্বাস ভারী হয়ে থাকে। তুই কি যাবি এখন, নাকি এখানে দাঁড়িয়ে আমার চোখের মায়া দেখবি? গলির মোড়ে ইধি তখন ইহানের শার্টের কলারটা শক্ত করে ধরে নিজের মুখের একদম কাছে টেনে নিয়ে আসে। চারপাশের পরিবেশ যেন থমকে যায়। ইহান ইধির চোখের ভিতরে অদ্ভুত এক শূন্যতার অধিকারবোধ খেলা করতে দেখতে পায়। ইধি হঠাৎ খুব শান্ত হয়ে প্রশ্ন করে, আজকে তো সেই হাঙ্কি পাঙ্কি হৃদিতা কই? ইহান পরিস্থিতির দ্রুত বুঝতে পেরে একটু শান্তভাবে উত্তর দেয়। সে জানে এই মুহূর্তে ইধিকে রাগানো মোটে বুদ্ধিমানের কাজ হবে না। নেই, আপনি না বারণ করেছেন, তাই আর তাকে সাথে রাখিনি। ইহানের মুখে বাধ্য ছেলের মতো উত্তর শুনে ইদির ঠোঁটে এক চিলতে বিজয়ের হাসি ফুটে ওঠে। সে কলার ধরা হাতটা কিছুটা শিথিল করে দেয়। গুড বয়। তবে তুই কেন আমার দিকে তাকাতে চাস না বলতো? আমি কি দেখতে খুব খারাপ, নাকি তোর অন্য কোনো মেয়ে পছন্দ? এই হৃদিতা কি আমার চেয়েও বেশি সুন্দরী? ইদি আপুর এমন সরাসরি প্রশ্ন ইহান একটু লম্বা দম নেয়। সে নিজেকে সামলে নিয়ে খুব সাবধানে নিজের জামার কলার ইদির হাত থেকে ছাড়িয়ে নেয়। তারপর একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। আপনার সাথে আমার কোনো বিশেষ সম্পর্ক নেই ইদি আপু, আপনি আমার সিনিয়র। আমি আপনাকে মন থেকে সম্মান করি, কিন্তু আপনি আমার দিকে এভাবে অধিকার দিয়ে তাকাচ্ছেন কেন? এটা কি ঠিক? ইহানের যুক্তি জবাবে ইদি এক মুহূর্তে দেরি করে না। সে তার গভীর চোখের দৃষ্টি ইহানের উপর স্থির করে রাখে। কারণ আমি তোকে ভালোবাসি ইহান, আর তুই আমাকে ভালোবাসিস না, পাত্তা দিস না। তাই আমি তোর ওপর সবসময় জোর খাটাই। তুই কেন বুঝিস না এই রাগের আড়ালে কতটা মায়া লুকিয়ে আছে? ইহান মাথা নিচু করে ফেলে। সে জানে জোর করে আর যাই হোক ভালোবাসা আদর আদায় করা সম্ভব না। জোর করে ভালোবাসা হয় না আপু, মনের অনুভূতি কি আর ধমক দিয়ে জাগানো যায়? ইধি এবার যেন একটু ভেঙে পড়ে। তার চিরচেনা সেই আইটেম বোম মার্কাতে যেন মুহূর্তে কপূর্বের মতো উঠে যায়। সে করুণ স্বরে ইহানকে অনুরোধ করে, তাহলে কি করলে তুই আমাকে ভালোবাসবি? আমি এলাকার কাছে অ্যাটম বোম হয়ে গেছি তো কি হয়েছে? আমি তো তোর জন্য নিজেকে পুরোপুরি পরিবর্তন করতে পারি। বল, তুই আমাকে ঠিক কিভাবে চাস, আমি সেভাবে নিজেকে গড়ে তুলবো। ইহান ইধির দিকে অবাক হয়ে তাকায়। হে, মেয়েটিকে আসলে সেই ইধি যে কিনা কিছুক্ষণ আগে ছুরি উঁচিয়ে তাকে ভয় দেখাচ্ছিল? ইহান অবিশ্বাস্য সুরেই বলে, আপনি আপনি কি আসলেই সিরিয়াস? আমি আপনার 3 বছর জুনিয়র। তাছাড়া আমরা পাশের বাড়িতে থাকি। আমাদের এই অসম সম্পর্ক কে মেনে নিবে? সমাজ কি এটা সহজভাবে দেখবে? ইহানের কথা শেষ হতে ইধির দু চোখ বেয়ে টপ করে জল গড়িয়ে পড়ে। এই প্রথম ইহান তাকে কাঁদতে দেখে। এই ভয়ঙ্কর মেয়েটি হঠাৎ এত নরম হয়ে সিরিয়াস মোডে চলে যাওয়া ইহানের বেশ হকচকিয়ে যায়। ইধি কান্নাবরত অবস্থায় বলে, হ্যাঁ ইহান, আমি একদম সিরিয়াস। বাবা যখন প্রথম দিন তোর ভূয়সী প্রশংসা করেছিল, সেদিন থেকেই তোকে আমার খুব ভালো লেগে যায়। তুই যেমন দায়িত্ববান তেমন একজন ভালো মানুষ। আমি চাই না অন্য কোনো মেয়ে তোর আশেপাশে ঘুরুক বা তোর সাথে মিশুক। তোকে অন্য কারোর সাথে দেখলে না আমার খুব জেলাস ফিল হয়। আমি সহ্য করতে পারি না। ইহান এবার একটু দয়া অনুভব করে। সে পকেট থেকে রুমাল বের করে ইধির দিকে বাড়িয়ে দিতে চায়, কিন্তু সংকোচে পিছিয়ে আসে। আপু, এভাবে কাঁদতে নেই। আপনি তো অনেক স্ট্রং একটা মেয়ে, পুরো এলাকা আপনাকে ভয় পায়। তোর জন্য আমি সব কিছু নরম হতে চাই ইহান। তুই যদি শুধু একবার আমাকে বলিস যে তুই আমাকে চাস,
আমি আজই সব গুন্ডামি গ্যাং আর আজে বাজে আড্ডা সব ছেড়ে দেব। আর ইহানের চোখের দিকে সরাসরি তাকাতে পারে না। তার মনের ভিতরে এক ধরনের ঘর সৃষ্টি হয়। সে কি বলবে তা কিছুই ভেবে উঠতে পারে না। এই গুণ্ঠি মেয়েটা তাকে সত্যিই ভালোবাসে, কিন্তু তার নিজের মনের ভিতরে কি চলছে তা সে নিজেও জানে না। ইহান একটু সময় নেওয়ার চেষ্টা করে। আপনি এখন যান ইদি আপু, আমি এই বিষয়ে অনেক ভাববো। আর দয়া করে আমাকে মারতে বা হুমকি দিতে আসবেন না প্লিজ। ইরি চোখের জল মুছে আবার সেই পুরনো আত্মবিশ্বাসী রূপে ফিরে আসার চেষ্টা করে। সে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু যাওয়ার আগে কানের কাছে এসে ফিসফিস করে বলে, না আর মারবো না, তবে এটা মনে রাখিস, ইদি হার মানার পাত্রী নয়, তুই আমার হবি। এটা ভাগ্যে লিখে রেখেছে, সব ব্যবস্থা আমি নিজের হাতেই করে নেব। এই কথা বলে ইদি আপু তার গ্যাং নিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। ইহান পাথরের মতো নিথর হয়ে গলির মোড়ে দাঁড়িয়ে থাকে। ইদিকে নিয়ে সে আসলে কি করবে তা তার মস্তিষ্কে ঢুকছে না। এই মেয়েটি কখন কি আচরণ করে তা বোঝা পৃথিবীর কঠিনতম কাজগুলোর মধ্যে একটি। ইহান একটা লম্বা ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। তারপর সে ধীর পায়ে নিজের গাড়ির দিকে হাঁটা দেয়। শহরের এক কোণে পরিত্যক্ত একটি বিশাল গোদাম ঘর। চারপাশ নিস্তব্ধ হলেও ভিতরে চলছে পৈশাচিক উল্লাস। এমপি ছেলে শাকিল একটি কাঠের চেয়ারে আয়েশ করে বসে আছে। তার সামনে হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে রাজ। রাজের অপরাধ ছিল যে শাকিলের অন্যায়ের প্রতিবাদ করেছে এবং কয়েকদিন আগে শাকিল সবার সামনে পিটিয়েছিল। সেই অপমানের প্রতিশোধ নিতেই শাকিল তার বিশাল দলবল নিয়ে রাজকে তুলে নিয়ে এসেছে এই নরকে। শাকিল তার হাতে জ্বলন্ত সিগারেটটা রাজের গলার খুব কাছে নিয়ে যায়। রাজের সারা শরীর রক্তাক্ত, কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তার চোখে এখনো দাও দাও করে চলছে তীব্র ঘৃণা। শাকিল এক চিলতে বাঁকা হাসি দিয়ে রাজের চুলের মুঠি ধরে তাকে টেনে তুলে। কিরে রাজ, খুব তো হিরো সেজেছিলি ওই দিন, তাই না? এমপির ছেলের গায়ে হাত তোলার সাহস কোত্থেকে পাস তুই, হ্যাঁ? এখন দেখ তোর হিরোগিরি আমি কিভাবে বের করি, হ্যাঁ? শাকিল কোনো সংকেত ছাড়াই রাজের পেটে সজোরে একটা লাথি মারে। রাজ ছিটকে গিয়ে পেছনে রাখা লোহার ড্রামের সাথে ধাক্কা খায়। তার মুখ দিয়ে নোনতা রক্তের স্বাদ বেরিয়ে আসে। তোরা কি ভেবেছিস রাজকে এইভাবে হাতটা বেঁধে রেখে বিরত দেখাচ্ছিস? সাহস থাকলে বাঁধন খুলে দেয়, তারপর দেখ কে কার হাড়গোড় আগে গুঁড়ো করে। রাজের এই মরণপণ তেজ দেখে শাকিলের জেদ আরো বেড়ে যায়। সে পাশ থেকে একটি মোটা লোহার রড হাতে তুলে নেয়। রডটি মেঝে সিমেন্টে ঘষতে ঘষতে সে রাজের কাছে এগিয়ে আসে। ধাতব সেই ধর্ষণের কর্কর শব্দে চারপাশের পরিবেশ আরো ভারী হয়ে ওঠে। অনেক বকবক করিস তুই। ডার্ক লেজেন্ড গ্যাংয়ের পাওয়ার দেখাস? তুই তো লিডার, তাই না? আজ তোর ওই কথা বলার জিহা আর এই মারকুটে আমি আর আস্ত রাখবো না। শাকিল সজোরে রড দিয়ে রাজের ডান পায়ে আঘাত করে। মট করে একটি শব্দ হয় যা রাজের হাড় ভাঙার শব্দ ইঙ্গিত দেয়। রাজ যন্ত্রণায় আকাশ বিদারী আর্তনাদ করে ওঠে, কিন্তু সে তার মাথা নিচু করে না। শাকিল থামে না। সে উম্মাদের মতো একের পর এক আঘাত করতে থাকে রাজের পিঠে, দুই হাতে আর পায়ের গিটে। রাজের ধবধবে সাদা শার্টটা এখন রক্তে গাঢ় রঙের লাল হয়ে গেছে, আর চামড়াটা ছিঁড়ে ভেতরের মাংস দেখা যাচ্ছে। বল বল, এখন কে বড়? তোর ওই নীতি আর আদর্শ বড়, নাকি আমার বাবার ক্ষমতা? বল বল। ক্ষমতা দিয়ে শরীর ভাঙা যায় শাকিল, কিন্তু মানুষের মন নয়। তুই আজীবন একটা কাপুরুষই থাকবে যে একলা লড়তে ভয় পায়। এই কথা শোনা মাত্র শাকিল হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে হাতের রড ফেলে দিয়ে রাজের গলার কলার ধরে তার মুখে নিজের একদম কাছে টেনে আনে। তারপর পকেট থেকে একটি ধারালো ছোট্ট সুইচ গিয়ার ছুরি বের করে সে ছুরির ফালাটা রাজের চোখের মনির একদম সামনে ধরে রাখে। তোর এই চোখ দুটো বড্ড বেশি কথা বলে। কি করব, উপড়ে ফেলবো নাকি? তবেই তো তোর সব বীরত্ব শেষ হবে। শাকিল ছুরির অগ্রভাগ দিয়ে রাজের কপালে একটা লম্বা আঁচড় কাটে। কপাল পেয়ে গরম রক্ত গড়িয়ে রাজের চোখে পড়ে, কিন্তু রাজ তার চোখের পলক ফেলে না। শাকিলের সঙ্গপাঙ্গরা পাশ থেকে অট্ট হাসি দেয় আর তাদের নেতাকে উৎসাহ দেয়। একজন এগিয়ে এসে রাজের পিঠের ক্ষত স্থানে লবণের গুঁড়া ছিটিয়ে দেওয়ার মতো জঘন্য কাজ করে। হার মার, যতটুকু পারিস মার। মনে রাখিস শাকিল, এ রাত যদি এখান থেকে বেঁচে ফিরে
তবে তোর এই সোনার তরী আমি মাছ ধরে ডুবিয়ে দেব। শাকিল এবার রাগে ফেটে গিয়ে তার বডিগার্ডদের নিষ্ঠুর আদেশ দেয়। এই তোরা একে উল্টো করে ছাদের কড়িকাঠের সাথে ঝোলা, ওর ওপর ঠান্ডা পানি ঢাল এবং বরফের চাংড়া দিয়ে ওর ক্ষতগুলো ঘষতে থাক। আমি চাই ও প্রতিটা মুহূর্ত তিলে তিলে মরুক। বডিগার্ডরা রাজকে দড়ি দিয়ে ছাদের বিমের সাথে হুলটিয়ে করে ছুলে দেয়। রাজের মাথার নিচের দিকে ঝুঁকে থাকে, শরীর থেকে চুইয়ে চুইয়ে রক্ত মেঝেতে পড়ছে। তার রাজের অতিরিক্ত শরীরের কনকনে ঠান্ডা পানি আর বরফ খসতে থাকে। যন্ত্রণার এক চরম পর্যায়ে পার করে রাজের শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসতে শুরু করে। শাকিল তখন দূরে একটি সোফায় বসে আয়েশ করে দামি পানিতে চুমুক দেয় আর রাজের অবর্ণীয় কষ্ট উপভোগ করে। এই তো শুরু রাজ, 1 সপ্তাহ সময় আছে তোর পরিবারের কাছে 20 লাখ টাকা দেওয়ার। টাকা না পেলে তোর এই লাশটা তোর বাবার পায়ের কাছে ফেলে আসবো, বুঝেছিস? রাজ আর উত্তর দেওয়ার অবস্থায় নেই। তার চোখ জোড়া যন্ত্রণায় ধীরে ধীরে বুঝে আসে। নিস্তেজ প্রকণ্ঠে কেবল তার ভারী আর অনিয়মিত নিঃশ্বাসের শব্দ শোনা যায়। শাকিল তার সঙ্গপাঙ্গদের নিয়ে বাইরে বেরিয়ে যায় এবং দরজার বড় একটা তালা ঝুলিয়ে দেয়। ভেতরের রাজ ঝুলতে থাকে এক মৃতপ্রায় মানুষের মতো। ইহান ছাদে দাঁড়িয়ে আছে। এমন সময় ওর ফোনটা বেজে উঠল। পকেটে হাত দিয়ে ফোনটা বের করে দেখে সিফাতের কল। হ্যাঁ সিফাত, কোনো সমস্যা? এ সময় ফোন? ইহান ভাই, রাজ ভাইকে খুঁজে পাচ্ছি না। রাত থেকে ফোন অফ। তার গার্লফ্রেন্ড নাকি হাসপাতালে। কি? রাজভাই নিখোঁজ? আমি বুঝেছি রাজভাইয়ের কি হয়েছে। শাকিলের কাজ এটা। খুঁজে বের কর ওটাকে। ওই শালা শাকিলকে তো মেরে। ইহান করে তাকে দেখে ঈশা দাঁড়িয়ে। ঈশা সাথে সাথে প্রশ্ন করে, শাকিলকে কি ভাইয়া, মেরে নাকি? ইয়ে মানে তুই তুই এখানে কখন থেকে? কেন আসলাম তো বল। শাকিল একটা মেয়েকে নিয়ে পালিয়েছে, তাই বলছিলাম ওই শালা শাকিল তো মেয়ে নিয়ে ভাগছে, তখনই তুই এসেছিস। আচ্ছা থাক তো আমার কাজ আছে। ইহান কথাটা বলে নিজের রুমে আসে। এখন তার বাড়িতে বাবা আছে, বের হতে দিবে না। সে শুয়ে পড়ে। বিকালে তপ্ত রোদে ইহান নিজের রুমে শান্তিতে শুয়ে বিশ্রাম নিচ্ছে। জানলা দিয়ে আসা হালকা বাতাস তাকে তন্দ্রাচ্ছন্ন করে দেয়। কিন্তু ঠিক এমন সময় তার ফোনটা সজোরে বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে রিদিতার ফোন হাতে ধরতে ওপাশ থেকে রিদিতা খুব মিষ্টি গলায় কথা বলতে শুরু করে। আজ রিদিতার জন্মদিন। ইহান তো একদম ভুলে গিয়েছিল। সে রিদিতার সাথে ফোনে খুব নিচু স্বরে আর আদরি গলায় কথা বলছিল। কিন্তু ইহান খেয়াল করেনি যে তার দুষ্টু বোন ঈশা দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছে। রিদিতার জন্মদিন দেখা করার পরিকল্পনা চূড়ান্ত করে ইহান তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। ইহান খুব পরিপাটি হয়ে ঘর থেকে বের হয়। মনে তার অনেক আনন্দ, কিন্তু বাড়ির নিচে আসতে ইহানের সে আনন্দ বিষাদে পরিণত হয়। সে নিজের চোখের উপর বিশ্বাস করতে পারছে না। তার অতি শখের বাইকটি দুটো ব্যাকলাইট আর লুকিং গ্লাস ভেঙে চুরমার হয়ে আছে। ঠিক তার পাশে ইদি আপুর সেই পরিচিত কালো রঙের গাড়িটি রাখা। ইহান বুঝতে পারে এই কাজ করেছে ঈশা নিশ্চয় ইহানের বাইরে যাওয়ার খবর আর রিদিতার সাথে ফোনে কথা বলার বিষয়টা ইদি আপুকে জানিয়ে দিয়েছে। ইহানের মেজাজ একদম তুঙ্গে ওঠে। সে চিৎকার করে বলে ওঠে, কোন হারামির বাচ্চা রে, সাহস কার আমার বাইক নষ্ট করা? ইহান আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু মুহূর্তে তার কণ্ঠে বাগরুদ্ধ হয়ে যায়, কারণ গাড়ির দরজা খুলে ধীর পায়ে ইদি আপু নিচে নামে। ইদি আপুকে দেখা মাত্র ইহানের পা কাঁপতে শুরু করে। সে মনে মনে নিজেকে হাজারবার গালি দেয়। কেন যে সে ইদি আপুর গাড়ির সামনে দাঁড়িয়ে এমন বীরত্ব দেখাতে গেল? নিজের বিপদ সে নিজেই টেনে আনলো। ইদির চাহনি দেখে মনে হয় যেন সে এখনই গোটা পৃথিবী গ্রাস করে নিবে। সে ইহানের দিকে খুব কঠিন চোখে তাকায়। সামনে আই। ইহান ভয়ে তোতলাতে শুরু করে। আমি আমি সরি আপু, ভুল হয়ে গেছে। তোকে সামনে আসতে বলেছি। ইদি আপুর চোখ রাঙানি দেখে ইহান নিজের 2 কান ধরে মিনতি করতে থাকে। আপু এই যে কান ধরলাম, প্লিজ এবার মতো ছেড়ে দেন, আর কোনো দিন এমন হবে না। তোকে সামনে আসতে বলছি না? আমাকে যদি সামনে যেতে হয় তাহলে কি হবে তা তো জানিস। তো রিদিতার কাছে যাওয়ার আজ আমি বের করছি। ইহানের গলা শুকিয়ে যায়। সে এক পা করে ইধির কাছে এগিয়ে আসে। আমাকে মারবেন না তো? না, তোকে আদর করব। সামনে আয় বলছি। প্লিজ আপু, কিছু করবেন না। আমি আম্মুর একমাত্র আদরের ছেলে।
কথা শেষ হওয়ার আগে ইদি আপু কোনো সুযোগ না দিয়ে ঠাস করে ইহানের দুই গালে দুটা কষে চর মারে। চর খেয়ে ইহানের মনে হয় যেন পুরো পৃথিবীটা লাটিমের মতো দুলছে। সে গালে এক হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। ইদি আপু তাকে শার্টের কলার ধরে টানতে টানতে নিজের গাড়িতে বসে নিয়ে চলে যায়। লোকজন অবাক হয়ে দেখলেও কেউ এগিয়ে আসার সাহস পায় না, কারণ ইদি হলো এই এলাকার সবচেয়ে ভয়ঙ্কর আর বখাটে মেয়ে। দেখতেই সুন্দরী হলেও তার আচরণ একদম দাদাদের মতো। ইহান গালে হাত দিয়ে ভাবতে থাকে, এই মেয়ে যার কপালে জুটবে তাকে আর আলাদা করে নাস্তা করাতে হবে না, মার খেতে খেতেই তার পেট ভরে যাবে। আল্লাহ, যে এই মেয়েকে কি দিয়ে বানিয়েছে! মনে হয় সারা শরীরে শুধু রাগ আর তেজে ভরা। বাড়ি থেকে কত সুন্দর করে সাজে গুজে বের হয়েছিল, আর মাঝপথে এসে এই পেতনিটা সব বরবাদ করে দেয়। ইতি তাকে কিছুক্ষণ গাড়িতে আটকে রাখে, অনেক ঝাড়ি দিয়ে মাঝ রাস্তায় নামিয়ে দেয়। ইহান রাগে আর দুঃখে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। এমন সময় তার বন্ধু নাফিস ও সিফাত বাইক নিয়ে এসে দাঁড়ায়। ইহানকে বিস্ময় দেখে নাফিস উত্তেজনায় বলে ওঠে, আরে এখানে কেন তুই? খবর পেয়েছিস রাজ ভাই নিখোঁজ? হ্যাঁ, সিফাত, কোনো খবর আছে? শাকিলের বন্ধু তামিমের খোঁজ পেয়েছি। তামিম? মামা, তোর না তামিমের কথা মনে? ওই যে শালা আমার বোনকে সবসময় বিরক্ত করে। চল আজ ওটাকে চিকা দেব। ওটাকে আজ একা পেয়েছি। রাজ ভাইকে কই রাখছে জানা যাবে? ঝামেলার জন্য বাবাকে কোনো রকমে ম্যানেজ করে নতুন জায়গাতে আসলাম। শালার এমপির লোকেরা পিছুই ছাড়ছে না। এমনিতেই আমি ইদিয়াপুর চর খেয়ে গাল লাল করে বসে আছি। সেটা পরে ভাবা যাবে, এখন চল তো। চল। ভাই, ছেলেপুলে? কারো ডাকার দরকার নেই, 3 জনই যথেষ্ট। মুখে মাছ তো পরে নিস সবাই। এরপর 3 জনে বাইকে করে চলে আসে তামিমের ঠিকানায়। তামিমকে খুঁজে বের করে। এই তামিম ছেলেটা আসলে খুব অভদ্র। সে শাকিলের সাথে মিশে নাফিসের বোনকে এতই বিরক্ত করে যে মেয়েটা ভয়ে বাড়ি থেকে বের হতেই চায় না। তামিম শাকিলের সাথ থেকে সব সময় 4-5 জন পোলাপাই নিয়ে ঘুরে, কিন্তু আজ তাকে একটা 2তলা বাড়ির ভেতরে একা পাওয়া যায়। নাফিস দরজাটা টোকা দেয়। ভিতর থেকে তামিম বলে, কি রে, আসি? দরজা খুলতেই দেখতে পায় নাফিস একা দাঁড়িয়ে আছে। তামিম কিছু বলতে যাবে, তার আগেই নাফিস একটা চিকন শিক তামিমের কাঁধে ধাপ করে ঢুকিয়ে দেয়। তামিম ভিতরে সরে গেল। নাফিসও ঢুকতেই দেখে রুমের ভিতরে 7-8 জন বসা। নাফিস ভয়ে পিছিয়ে আসে। ইহান সেই সময় ঢোকে, মুখে মাস্ক লাগানো। কিরে, তুই তো বললি শালা একা আছে। ভাই সবাই আছে। ভালোই হলো। দেখ তামিম, সোজা প্রশ্ন, সোজা উত্তর দিবি। রাজ বা শাকিল, দুজনের যে কোনো একজন কোথায় আছে বল। ও তোর কাছে? ওরা 7-8 জন দুজনের দিকে এগিয়ে আসে। 10 মিনিটে ইহান আর নাফিস সবগুলোকে মেঝেতে শুয়ে দেয়। তামিম একা পড়ে গেছে। ইহান ছুরি দিয়ে যখন ওকে মারতে যাবে তখনই সে বলে, শহরের বাইরে একটা ঘরে আটকে রাখা হয়েছে ঠিকানা। শিপাত, জলদি যা, আজকে নিয়ে আয়। শোন, তোর শাকিলকে বলবি খুব তাড়াতাড়ি দেখা হবে। কথাটা ওরা বলে চলে আসার জন্য পা বাড়ায়। এমন সময় তামিম ইহানকে লক্ষ্য করে একটি বড় ধারালো ছুরি দিয়ে ছুরি মারে। ছুরিটি এসে সরাসরি ইহানের ডান পায়ে বেঁধে যায়। ইহান যন্ত্রণায় কুঁকড়ে ওঠে এবং লুটিয়ে পড়ে যায়। ঠিক তখনই নাফিস পিছন থেকে তামিমের হাতে ছুরিটা ঢুকিয়ে দেয়। এরপর নাফিস ইহানের হাত ধরে টেনে বাহিরে নিয়ে আসে। ইহানের পা কেটে অনেক রক্ত বের হচ্ছে। সে যন্ত্রণায় আর হাঁটতে না পেরে রাস্তার পাশে বসে পড়ে। ইহান, তোর পা একদম কেটে চৌচির হয়ে গেছে রে, অনেক রক্ত পড়ছে। চল তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাই। শালা, সব হয়েছে তোর জন্য। তবে মনে রাখিস, বাড়িতে যেন কেউ কিছু না জানে। মা জানতে পারলে আমার হাড় গুড় সব ভেঙে ফেলবে। আচ্ছা ঠিক আছে, চল দেখি, আগে ব্যান্ডেজ করি, ডাক্তার দেখাই। এরপর দুজন মিলে গোপনে এক ডক্টরের কাছে যায়। ডক্টর ইহানের পা ভালো করে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। ইহান এখন আর স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির দিকে হাঁটা দেয়। বাড়িতে সিঁড়ি দিয়ে ওঠার সময় সে খুব সতর্ক থাকে, কিন্তু সিঁড়ির মাঝপথে এসে দেখে ইদি আপু গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। ইদি ইহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইহান তাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ইদি গম্ভীর গলায় ডাক দেয়, দাঁড়াও, গাড়ি থেকে পালিয়ে কোথায় গিয়েছিলে তুমি? ইহান ভয় পেয়ে ঢোক গেলে, একটু ভার্সিটির ক্যান্টিনের দিকে গিয়েছিলাম নাস্তা করতে। হরিদিতার সাথে দেখা করনি তো? সত্যি বলবে? না আপু, একদম না। আচ্ছা যাও তাহলে, এখন বিশ্রাম নাও। যাক বাবা, বেঁচে গেলাম।
ইহান মনে মনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। ইদি আপু যদি জানতে পারে সে মারামারি করে পাকেটে এসেছে তাহলে নিশ্চয়ই খবর আছে। ইহান স্বাভাবিকভাবে হাঁটার চেষ্টা করে যাতে কেউ সন্দেহ না করে, কিন্তু কপাল তার আজ চরম খারাপ। সিঁড়ি শেষে পা পিছলে সে থাপাস করে পড়ে যায়। যন্ত্রণায় তার মুখ দিয়ে শব্দ বের হয়ে আসে। সাথে সাথে ইদি আপু দৌড়ে এসে ইহানকে চাপটে ধরে। ইহানের পা থেকে আবার ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং ব্যান্ডেজ ভিজে যায়। ইদি সেটা দেখা মাত্রই বিচলিত হয়ে পড়ে। কি হয়েছে তোমার পায়ে? রক্ত বের হচ্ছে কেন? দেখি। ও মা, এত ব্যান্ডেজ করা। কি করেছো তুমি? কিভাবে কাটছে? কতখানি কেটেছে? কখন কাটছে? এক নাগাড়ে ইধি প্রশ্ন করতে থাকে। ইহান কি বলবে কিছু বুঝতে পারছে না। তবে এই প্রথম সে ইদি আপুর চোখে মুখে নিজের জন্য গভীর দুশ্চিন্তা আর ভালোবাসা দেখতে পায়। ইদি ইহানের কোনো ওজোর আপত্তি না শুনে তাকে পাজাকোলা করে ধরে তিনতলার ফ্ল্যাটের ভিতরে নিয়ে আসে। ইহান বুঝতে পারে সে এবার শেষ। বাড়িতে এখন তাকে নিয়ে বিরাট তুলকালাম শুরু হবে। বিকেলে শেষ আলো তখন মুছে গেছে। ইহানদের ড্রয়িং রুমে এক থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে। সোফায় বসে আছে ইহানের বাবা রাইজুল সাহেব। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে তাজিম। সে এই এলাকার প্রভাবশালী এমপি মুরাদের ডান হাত হিসেবে পরিচিত। তাজিমের পিছনে আরও 3 জন শক্তভক্ত ছেলে দাঁড়িয়ে আছে, যাদের কোমরে অস্ত্রের আকৃতি স্পর্শ বোঝা যাচ্ছে। তাজিম হাতে ঘড়িটা একবার দেখে নিয়ে রাইজুল সাহেবের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, রাইজুল আঙ্কেল, সময়ের দাম দিতে শিখুন। আমি বলেছিলাম আজ এই তারিখে মাগরিবের আগে টাকাটা রেডি রাখতে। এখন তো এশার আজান হয়ে যাবে। টাকা কই? রাইজুল সাহেব ভয়ে কাঁপছে। তিনি হাত জোর করে মিনতি করে, বাবা তাজিম, এই মুহূর্তে একসাথে 20 লাখ টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব। আমি কয়েকটা জায়গা থেকে ঋণের কথা বলেছি। দয়া করে আমাকে আরও 3টে দিন সময় দাও। তাজিমের চেহারায় বিদ্রুপের হাসি ফুটে ওঠে। সে হঠাৎ সামনের দিকে ঝুঁকে আসে। 3 দিন? আপনি কি মনে করেছেন আমরা এখানে ভিক্ষা করতে এসেছি? এমপি সাহেব যা বলে সেটার সাথে সাথে হতে হয়। আপনার এই ঢিলেমি আমার একদম পছন্দ হচ্ছে না। কথাটা শেষ করে তাজিম কোনো সুযোগ না দিয়ে সজোরে রাইজুল সাহেবের গালে একটা চড় মারে। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে রাইজুল সাহেব সোফা থেকে প্রায় মেঝেতে পড়ে যাচ্ছিল। তার গাল মুহূর্তে লাল হয়ে ফুটে ওঠে। ডাইনিং রুমের কোণে দাঁড়িয়ে ঈশা আর রেপ্তি বেগম ভয়ে চিৎকার করে ওঠে, আঙ্কেল, এই চটটা হলে আপনার দেরি করার শাস্তি। এর পরের বার যদি খালি হাতে কথা বলেন তবে আপনার এই হাত আর আস্ত থাকবে না। তাজিম পকেট থেকে একটা চকচকে ছুরি বের করে রাইজুল সাহেবের কানের কাছে ধরে। রেপ্তি বেগম কাঁদতে কাঁদতে এগিয়ে আসে। বাবা, তোমরা ওনাকে মেরো না, আমরা টাকা দিয়ে দেবো। দয়া করে আর একটু সময় দাও। সময় তো দিচ্ছি আন্টি, আগামী 1 সপ্তাহ। এই 7 দিনের মধ্যে টাকা না পেলে আপনার ছেলে ইহান কিংবা মেয়ে ঈশা কাকে যে তুলে নিয়ে যাব তার গ্যারান্টি দিতে পারছি না। এমপি সাহেবের কড়া নির্দেশ, টাকা না দিলে এ বাড়িতে যেন কোনো মানুষের চিহ্ন না থাকে। তাজিম ছুরিটা রাজুল সাহেবের শার্টের কলার দিয়ে মুছে নেয়। সে দরজার দিকে এগোতে এগোতে পৈশাচিক হাসে, আবার বলে, মনে রাখবেন রাইজুল আঙ্কেল, এমপি মুরাদের লোকেরা শুধু কথা বলে না, তারা কাজেও করে। 1 সপ্তাহ পর আমি আবার আসবো। তখন যেন টাকা আর আপনার যান দুটোই আমার হাতে না নিতে হয়। তাজিম দলবল নিয়ে গড়গড় করে বাড়ি থেকে বের হয়ে যায়। নিচের সিঁড়ির কাছে ইদি ইহান দাঁড়িয়ে। তাজিমকে দেখে ইদি চমকে যায়। ইহান সাথে থাকায় তাজিমকে সে কিছুই বলে না, কিন্তু তাজিম ইদির দিকে তাকিয়ে চুপ টিপ দেয়। ইহান সেটা লক্ষ্য করে। কিছু বলতে যাবে তার আগে ইদি ইহানের পায়ে ভুল করে চাপ দেয়। ইহান আহ করে ওঠে। পাশ কাটিয়ে চলে যায় তাজিমরা। ওইদিকে রাজু সাহেবের গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে থাকে। তার চোখে মুখে তখন এক গভীর অসহায়তার আসন্ন বিপদের কালো ছায়া ফুটে উঠেছে। বাড়ির ভিতরে কেবল ঈশা আর তার মা ফুপিয়ে কাঁদার শব্দ শোনা যায়। তারা বুঝতে পারছে এমপি মুরাদের এই মরণ কামড় থেকে মুক্তি পাওয়া সহজ না। ইদি আপু খুব দ্রুত ইহানকে ধরে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে আসে। ইহান যন্ত্রণায় হাঁপাতে হাঁপাতে প্রতিটা ধাপ পার করে। পায়ের ক্ষত থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরছে, আর ব্যথায় পুরো পা যেন ফুলে ঢোল হয়ে আছে। সে চাইলেও জোরে পা ফেলাতে পারছে না। দরজার সামনে আসতেই ইদি কলিং বেল চাপে। রাজুলরা ততক্ষণে নিজেদের সামনে নিয়ে ঈশা এসে দরজা খুলে।
ভেতরে পা রাখতে ইহানের মা রিপ্তি বেগম আর ছোট বোন ঈশা পাথর হয়ে দাঁড়িয়ে যায়। তাদের নজর সরাসরি গিয়ে পড়ে ইহানের রক্তাক্ত পায়ের উপর। সাদা ব্যান্ডেজ ফ্যাট করে রক্ত চুয়ে মেঝেতে পড়ছে। দৃশ্যটা দেখা মাত্র রিপ্তি বেগম আর ঈশা একসাথে চিৎকার করে ওঠে। তাদের চিৎকার মুহূর্তেই সারা বাড়ি গমগম করে ওঠে। ইহান যা ভয় পাচ্ছিল ঠিক তাই ঘটে। এ কি, তোর পায়ে এত রক্ত কেন? কিভাবে কেটেছে? ঈশা তখন ভয়ে ইহানের খুব কাছে এগিয়ে আসে। তার চোখ দিয়ে প্রায় জল গড়িয়ে পড়ে। ভাইয়া তোর পাটাতে একদম রক্তের ছোপ ছোপ হয়ে গেছে, কোথায় কিভাবে কাটলো, কি হয়েছে তাড়াতাড়ি বল। ওদের এই হুলস্থুল অস্থিরতা ইহানের গলার ভেতর যেন এক রাশ কাটা বিঁধেছে। মারামারি করতে গিয়ে ছুরির আঘাত পেয়ে পা কেটেছে। এই কথা যদি সে এখন বলে তবে মা তাকে আর জ্যান্ত আস্ত রাখবে না। সেটা ইহান খুব ভালো করে জানে। তার বুক ধড়ফড় করছে, গলার সুখে একদম কাঠ হয়ে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে একটা মিথ্যা গল্প না সাজালে উপায় নেই। সে ইদির হাত ধরে চুপায় বসতে বসে দ্রুত উত্তর দেয়। খেলতে গিয়েছিলাম মা। নাফিস আছে না, আজকে ক্লাবে একটা ম্যাচ ছিল, খেলছিলাম। মাঠের ঘাসের ভিতরে ধারালো কিছু একটা পড়েছিল। বল ধরতে গিয়ে সেটার উপর আছাড় খেয়ে পড়ে যাই, আর ওটাতেই কেটে গেছে। সত্যি বলছি মা, আমি ইচ্ছে করে কিছু করিনি। রিপ্তি বেগম ছেলের উপর রেগে আগুন হয়ে যায়। তিনি কোমরে হাত দিয়ে বলতে থাকে, তোর এই বুড়ো বয়সেও এখন খেলা লাগবে? তুই কি এখনো সেই ছোট খোকা আছিস নাকি? সবসময় কেন আমাকে খালি টেনশনের ভেতরে রাখিস বলতো? এত বড় দামড়া হয়ে গেলি তবুও তোর কোনো হুঁশ হচ্ছে না কেন? দেখছিস তো কত রক্ত বের হচ্ছে। মা এখন বক বক বন্ধ করে চুপ করো তো, আগে ভাইয়ার পা দেখো, সোফায় ভালো করে বসাও, রক্ত বের হওয়া একদম বন্ধ হচ্ছে না। পাশে দাঁড়িয়ে থাকা ইদি এতক্ষণ চুপচাপ সব দেখছিল। খুব শান্ত গলায় সে রিপ্তি বেগমকে আশ্বস্ত করে। আপনারা এখন চিন্তা করবেন না আন্টি, আগে ওকে ঘরে নিয়ে যাই, আমি দেখছি কি করা যায়। ওর মনে হয় খুব জ্বর আসছে, গায়ে হাত দিয়ে দেখুন, গা পুড়ে যাওয়ার মতো গরম হয়ে আছে। হ্যাঁ মা, ঘরে নিয়ে যা। ইহান বাড়ির ভয়ে এতক্ষণ তার বাবার দিকে তাকায়নি। হঠাৎ চোখ পড়তেই বলে, দাঁড়াও বাবা, তোমার গাল এমন লাল হয়ে আছে কেন? কি হয়েছে? সবাই থতমত খেয়ে যায়। ইদি বুঝতে পারছে কি হয়েছে। ইদি বলে, তোকে তো বলতে ভুলে গেছি, আঙ্কেল বাথরুমে স্লিপ করে দেয়ালে বাড়ি খেয়েছে। এখন রুমে চল, পরে দেখছি এসব। জর্জে তোর আন্টি দেখেন। ইদির কথা শুনে মা তাড়াতাড়ি ইহানের কাছে এগিয়ে আসে। তিনি কপালে হাত রেখে পরীক্ষা করেন। সত্যিই তাই, পায়ের গভীর ক্ষত থেকে সংক্রান্তক্রমে হয়ে যেন হুড় হুড় করে জ্বর উঠেই যাচ্ছে। ইহানের গা যেন আগুনের মতো পড়ে যাচ্ছে। মা এদিকে ইশারা করে দ্রুত ইহানকে নিজের ঘরে নিয়ে যেতে বলে। ইদি সাবধানে ইহানকে পাজাকোলা করার মতো করে ধরে তার রুমে নিয়ে যায়। বিছানায় খুব ধীরে শুয়ে দেওয়ার পর ইদি নিচু হয়ে খুব মনোযোগ দিয়ে ব্যান্ডেজ করা ক্ষত স্থানটা পরীক্ষা করে। ডক্টর যে ব্যান্ডেজ করেছে সেটা রক্তে ভিজে সপসপে হয়ে গেছে। ইদি কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর খুব শান্তভাবে ইহানের চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, সত্যি করে বলো তো ইহান, পা কাটছে কিভাবে? আমি সব দেখেছি এবং বুঝি। এটা খেলতে গিয়ে কাটার মতো ক্ষত একদমই মনে হচ্ছে না। এই গভীর ক্ষত অন্য কোনো ধারালো হস্তের আঘাতে মনে হয়েছে। তুমি কি নতুন কোনো ঝামেলায় পড়েছো? ইহান তার দিকে একবার বড় বড় করে চোখ করে তাকায়, তারপর আবার দ্রুত চোখ নামিয়ে নেয়। ইতি সে তীক্ষ্ণ আর রহস্যময় দৃষ্টি ইহানের ভিতরটা যেন শুষে নিচ্ছে। ইধির এই গোয়েন্দাগিরি মার্কা আচরণ ইহানের মাঝে বিরক্ত তৈরি করে। সবসময় শুধু জেরা আর জেরা। ইহান এবার একটু বিরক্ত হয়ে বলে ওঠে, খেলতে গিয়েই কাটছে? আপনি সবসময় খালি আমাকে জেরা করেন কেন? ভালোবাসি ভালোবাসি বলে বলে মুখে ফেনা তুলে দেন, কিন্তু সারাক্ষণ খালি শাসন করেন। কখনো তো একটু আদর করেন না, ভালো করে কথা বলেন না। মায়া বা কেয়ার তো অনেক দূরের কথা। শোনেন, সবসময় শুধু জারি দিবেন না তো, ভালো লাগছে না আমার। আমার অনেক কষ্ট হচ্ছে। আপনি এখন চলে যান, আমাকে একটু একা শান্তিতে থাকতে দিন। কথাগুলো ইহান খুব স্বাভাবিক অ্যান্ড গম্ভীরভাবে ইধিকে বলে। ইহানের এমন অপ্রত্যাশিত আর রুক্ষ জবাবে ইদি থমকে যায়। সে স্থির দৃষ্টিতে দীর্ঘ সময় ইহানের মুখ পানে তাকিয়ে থাকে। তার এই আগুনের মতো চোখে যেন এক নিমিষে এক গভীর বিষাদ আর কষ্টের মেঘ নেমে আসে। ইহান ওর স্বস্তি কাটাতে দ্রুত চোখ সরিয়ে নিয়ে বিছনায় পাশ ফিরিয়ে শুয়ে পড়ে। জ্বরে গা পুড়ে যাচ্ছে, আর তার উপর ইধি এই জেরা তার কাছে অসহ্য ঠেকে। সে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। কখন ইদি ঘর থেকে বের হয়ে যায়।
ইহান তা খেয়ালও করে না। জোরে করে সে কখন যে গভীর ঘুমে তলিয়ে যায় সেটা তার মনে নেই। কিছু সময় পর ইহানের মনে হয় তার শরীরটা থরথর করে কাঁপছে, প্রচণ্ড ঠান্ডা তার হাড় অব্দি পৌঁছে যাচ্ছে। চোখ বন্ধ রেখে সে হাতের কাছে কাঁথা খোঁজার চেষ্টা করে। ঠিক তখনই সে অনুভব করে কেউ একজন খুব মমতায় তার গায়ের উপর দুটো মোটা কাঁথা টেনে দেয়। ইহানের অবশ হয়ে আসা শরীর যেন এক অদ্ভুত উষ্ণতা স্পর্শে আরাম পায়। সে অনেক কষ্ট করে চোখ খুলে তাকায়, দেখে ইদি পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটি ঠান্ডা জলের বাটি আর সাদা রুমাল। আপনি আপনি যাননি এখনো? আপনাকে তো চলে যেতে বললাম। আপনি কেন এখনো এখানে দাঁড়িয়ে আছেন? চুপচাপ শুয়ে থাকো ইহান, আমি আরও দুটো কাঁথা এনে দিয়েছি যাতে তোমার ঠান্ডা না লাগে। শরীরটা ভীষণ কাঁপছে তোমার, এখন আর কথা বলো না, চোখ বন্ধ করো। আমি তোমার চুলে বিলি কেটে দিচ্ছি, এতে তোমার আরাম লাগবে। ইহান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে ইধি সবসময় শাসন, নির্যাতন, বকাঝকা ঝাড়ি দিয়ে কথা বলে, সে আজ এভাবে এত সুন্দর করে কথা বলছে। সুযোগ পেলে যে মেয়েটা তাকে চোর থাপ্পড় মারে সে আজ এত আদর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইহান মনে মনে ভাবে, ইদিকে কি ভূতে ধরেছে নাকি সে জোরের ঘরে কোনো সুখের স্বপ্ন দেখছে। হয়তো এটি স্বপ্ন, কারণ বাস্তবে তো ইধি কেবল একটা ভয়ঙ্কর রাজকন্যা। ইধি তখন ঠান্ডা জল দিয়ে ইহানের কপালে জলপট্টি দিতে শুরু করে। ইহানের চোখ ভিজে আসে মায়ায়। সে কি স্বপ্ন দেখছে? না, এটি কোনো স্বপ্ন নয়। ইদি আপু কিছুটা সামনে ঝুঁকে আসে এবং ইহানের উত্তপ্ত কপালে আলতো করে নিজের শীতল হাতটি রাখে। তার সেই কোমল স্পর্শে ইহানের শরীরের দহন যেন এক অদ্ভুত প্রশান্তিতে জুড়ে যায়। এরপর ইধি খুব মমতায় ইহানের অবিনত্ত চুলগুলো আঙ্গুল দিয়ে সুন্দর করে টেনে দিতে থাকে। উফ, এত আরাম লাগছে ইহানের। তার মনে হয় যেন শরীরের সমস্ত যন্ত্রণা নিমিষেই মিলে যাচ্ছে। ঘুমের ঘরে অচেতন মনেই ইহান কখন যে ইধি আপুর হাঁটুর উপর নিজের ভারী মাথাটা এলিয়ে দিয়েছে তা সে নিজেও টের পায় না। ইধির কোলে মাথা রেখে পরম শান্তিতে ইহান আবার গভীর ঘুমে তলিয়ে তলিয়ে যায়। ঘুমের ঘরে ইহানের মনে হয় তার মাথায় শীতল কিছু একটা ছোঁয়া লাগছে, যেন কেউ খুব যত্ন করে ফোঁটায় ফোঁটায় জল ঢালছে। বৃষ্টির মতো সেই শীতল অনুভব পেয়ে সে আবার ধীরে ধীরে চোখ মেলে তাকায়। জানলার বাইরে তাকিয়ে দেখে চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ঢেকে গেছে। রাত অনেক হয়েছে। এর মাঝেই নাকি ডক্টর এসে ইহানকে দেখে গেছে এবং দ্রুত সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় সব ঔষধ দিয়ে গেছেন। ইদি আপু এখন বিছনার পাশে বসে ছোট্ট একটা মুখ দিয়ে খুব ধীরে ধীরে ইহানের মাথায় পানি দিচ্ছে। ইহান নিজেকে সামনে নিয়ে খেয়াল করে সে কোথায় শুয়ে আছে। কি, সে তো এখনো ইদি আপুর কোলের মাথা রেখে শুয়ে আছে। ইহান আর চোখে ঘরের এক কোণে তাকায়, দেখে তার মা, বাবা আর ছোট বোন ঈশা সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। সবার মুখে এক অদ্ভুত হাসি আর কৌতূহল। ইস, কি লজ্জা! ইহান দেখতে পাচ্ছে সবাই তার আর ইধির এই অবস্থার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সে ভীষণ অস্বস্তিতে পড়ে যায় এবং তাড়াতাড়ি ইধির কোল থেকে মাথা সরিয়ে নেওয়ার চেষ্টা করে। সরি, আমি আমি বুঝতে পারিনি। আমি এখনই সরে যাচ্ছি। ইহার নড়েচড়ে উঠতে গেলে ইধি আপু আলতো করে তার মাথায় হাত রেখে তাকে থামিয়ে দেয়। তার গলার স্বর এবার আগের চেয়ে অনেক বেশি মমতায় শোনায়। সে শান্ত গলায় বলে, সরছো কেন? একদম নাড়াচাড়া করবে না, চুপচাপ শুয়ে থাকো। তোমার গায়ে এখনো প্রচণ্ড জ্বর, শরীরের তাপমাত্রা অনেক বেশি, তাই আমি মাথায় বারবার পানি ঢালছি। নরনা লক্ষ্মীটি, আমাকে কেন কষ্ট দিচ্ছ? ইহান এবার সত্যি সত্যি লজ্জায় লাল হয়ে যায়। বিশেষ করে ইদি তাকে সবার সামনে লক্ষ্মীটি বলায় সে যেন মাটির সাথে মিশে যেতে চায়। হে মেয়ে, কি লজ্জা শরম বলতে কিছু নাই? সবার সামনে এভাবে আদিক্ষেতা করছে। ইহান আমতা আমতা করে তার বাবা মার দিকে তাকায়। কিন্তু আমি আপনার কোলে মাথা রেখে আছি, মা বাবা সবাই দেখছি তো। আমার খুব লজ্জা লাগছে। আপনি বরং সরে বসুন, আমি একা শুয়ে থাকতে পারবো। ছেলের এমন কথা শুনে মা রিপ্তি বেগম একটু এগিয়ে আসে এবং কপট শাসনের স্বরে বলতে থাকে, আমি তো ইধিকে বলেছি এভাবে পানি ঢালতে, তুই কেন এত কথা বলছিস? চুপচাপ শুয়ে থাক। খেলতে গিয়ে পা কেটে এসে এখন জ্বর বাঁধিয়েছিস। তোর আবার লজ্জা করে কথা বলতে ইচ্ছে করে? তোকে তো আরও শক্ত শাস্তি দেওয়া দরকার ছিল।
মায়ের এমন কড়া কথা শুনে ইহান আর টুই শব্দটি করার সাহস পায় না। সে গুটিসুটি মেরে আবার ইদি আপুর কোলে মাথা রেখে স্থির হয়ে শুয়ে থাকে। এই মুহূর্তে ইদির সেবার হাতের স্পর্শ ইহানের কাছে পৃথিবীর সবচেয়ে শান্তির জিনিস মনে হচ্ছে। তার ভালোবাসার স্পর্শে শরীরের সকল ক্লান্তি আর কষ্ট যেন এক নিমিষেই দূর হয়ে যাচ্ছে। ইহান চোখ বন্ধ করে পরম যত্নে সেই সেবা উপভোগ করে। আর এই আদর মমতা পাওয়ার জন্য সে যেন নিজেকে নিজের অজান্তে অনেক দিন ধরে মনে মনে অপেক্ষা করছে। ইদি ইহানের মাথায় পানি ঢালতে ঢালতে নিচু স্বরে পড়ে, পা কীভাবে কাটলো সেটা পুরোপুরি সুস্থ হয়ে গেলে তারপর আমাকে খুলে বলবে। এখন একদম বাজে কথা বলবে না। তুমি শুধু ঘুমানোর চেষ্টা করো। আমি সারা রাত তোমার পাশেই আছি। তোমাকে ফেলে আমি কোথাও যাচ্ছি না। ইদি আপুর এমন আশ্বাসের কথা শুনে ইহানের চোখের কোণে ভেসে ওঠে জল। এই মানুষটা সারাদিন তাকে শাসন করে, চট মারে, আর এই মানুষটা আজ সারা রাত জেগে তার মাথায় পানি ঢালছে। ইহান নিঃশব্দে সেই ভালোবাসা গ্রহণ করে। পরদিন সকাল হয়েছে। জানলার ফাঁক দিয়ে আসা রোদের আলো ইহানের মুখে চোখে এসে পড়েছে। সে কানে বেশ কয়েকজনের অস্পষ্ট কথাবার্তা শুনতে পায়। ঘুম ভাঙা চোখে ভালো করে তাকিয়ে ইহান যা দেখে তাতে তার আত্মা রাম খাঁচা থেকে বের হয়ে যাওয়ার দশা। সে দেখে তার বিছানায় একদম পাশে রিদিতা দাঁড়িয়ে আছে। ইহান নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। রিদিতা এখানে কেন? ইদি আপু যদি কোনোভাবে জানতে পারে যে ইহানের ঘরে রিদিতা এসেছে, তবে আজ ইহানের কপালে বড় মাপের শনি আছে। রিদিতা ইহানকে দেখা মাত্রই বেশ চড়া গলায় বলা শুরু করে, এই যে ইহান, তুমি কেন মারামারি করতে গিয়েছিলে নাফিসদের সাথে মিলে? জানো তো তামিমেরা কতটা বাজে ছেলে। যদি তোমার বড় কোনো ক্ষতি হতো। ইদিতার এই অনর্গল কথাগুলো ইহানের কানে বিষের মতো লাগে। ইদিতার পিছনে বাড়ির সবাই দাঁড়িয়ে, তাই কথাগুলো যদি একান্তই বলতো তবে হয়তো ইহানের রক্ষা ছিল, কিন্তু সে সবাই সামনে সব সত্য ফাঁস করে দিয়েছে। ইহান আর চোখে ঘরের দরজার দিকে তাকাতেই দেখে সেখানে ইদি আপু পাথরের মতো দাঁড়িয়ে আছে। ইহান নিশ্চিত হয়ে যায় যে আজ তার শেষ দিন। ইদিতা আরও এক ধাপ এগিয়ে ইহানের বিছানার উপর বসে। ইহানের হাত নিজের হাতের মুঠোয় নেয়। ইহান ভয়ে একটা বড় ঠোক গিলে তার চোখ বারবার ইদির দিকে চলে যায়। ইদি এক পলক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। সেই চাহনি দেখে ইহান বুঝে যায় যে তার কপালে আজ অশেষ দুঃখ অপেক্ষা করছে। ইহানের মা দীপ্তি বেগম ইদির কথা শুনে আকাশ থেকে পড়ল। কি বললা মেয়ে তুমি? কিভাবে কাটছে ওর পা? ও তো বললো খেলতে গিয়ে চোট পেয়েছে। আন্টি, ও তামিমদের সাথে, মানে এমপির ছেলে শাকিল আছে না, ওর বন্ধুদের সাথে মারামারি করেছিল। সেখানেই এমন জখম হয়েছে। সমস্যা নেই, নাফিজ সব ঠিক করে দিয়েছে। আর আমি আছি না, ইহান তোমার কিছু হবে না। একদম পাগল একটা ছেলে তুমি। ইহানের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ইদি তার মুখটা এখনই কোনোভাবে বন্ধ করা দরকার, তা না হলে সে আর কি কি গোপন কথা সবার সামনে বলে দিবে তা ভেবে ইহানের বুকের ভিতর ঠিপ ঠিপ করা শুরু করে গেছে। সে তুতলাতে তুতলাতে রিদি তাকে থামানোর চেষ্টা করে। ইদিতা, থামো তো। এসব আবুল তাবুল কথা আবার সবার সামনে বলা লাগে? তুমি কখন আসলে? মা, ওকে কি নাস্তা দিয়েছো? উত্তেজিত হতে হবে না। আমি তোমার অসুস্থতার কথা শুনেই অস্থির হয়ে চলে এসেছি। আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। এই কথাটি বলে রিদিতা খুব মায়া নিয়ে ইহানের মাথায় হাত বোলাতে শুরু করে। ইহান অসহায় এই কথাটি বলে রিদিতা খুব মায়া নিয়ে ইহানের মাথায় হাত বোলাতে শুরু করে। ইহান অসহায় হয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা ইদি আপুর দিকে এক করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইদি কোনো প্রতিবাদ করে না, কোনো চিৎকার করে না। সে কেবল নিঃশব্দে এক মুহূর্তে ইহানের দিকে তাকায় এবং কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে যায়। ইহান কোনো রকম ঠেলে ওঠার চেষ্টা করে, কিন্তু রিদিতা আবার তাকে ঠেলে বিছনায় শুয়ে দেয়। ইহান যেন আর সহ্য করতে পারছে না। কি হবে ওর? কি করা দরকার? বাবা রিদিতার জন্য ইহানকে আপাতত কিছুই বলতে পারছে না, তা না হলে এতক্ষণে ওর কপালে বহুত খারাপ কিছু ঘটত। এমপি মুরাদের আলিশান ড্রয়িং রুমে আজ এক বিশাল সভা রয়েছে। কক্ষের মাঝখানে বিশাল মেহগনি কাঠের টেবিল রাখা। সেই টেবিলে যেন পাপাচারের
এক প্রদর্শন কেন্দ্র দেখা যাচ্ছে। টেবিলের ওপরে থরে থরে সাজানো আছে বান্ডিল করা টাকার বড় স্তূপ, সাথে অত্যাধুনিক বিদেশি পিস্তল এবং প্যাকেটজাত দামি ড্রাগস। কক্ষের জানলার ভারী পর্দাগুলো টানা থাকার বাইরে দিনের আলো সেখানে প্রবেশ করতে পারছে না। ভেতরে ঝাড়বাতির আলোতে পরিবেশটা এক রহস্যময় রূপ নিয়েছে। এমপি মুরাদের ঠিক সামনে বসে আছে শহরের প্রভাবশালী ব্যক্তিবর্গ, পুলিশের এমপি হারুনের রশিদ এবং ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান খুব স্বাভাবিক ভঙ্গিতে সেখানে বসে আছে। তাদের চোখে মুখে কোনো অপরাধবোধ নেই, বরং তারা যেন নিজেদেরকে কোনো এক মজার আড্ডায় উপস্থাপন করেছে। ঘরের এক কোণে আরও কয়েকজন সরকারি উপতপস্থ কর্মকর্তারা বসে নিচু স্বরে আলাপ করছে। এমপি মুরাদের ঠিক পিছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে তার ডান হাত তাজিম। মুরাদ সাহেব টেবিলের উপর থেকে একটা পিস্তল নিয়ে হাতে নাড়াচাড়া করতে করতে উপস্থিত সবার দিকে তাকায়। তিনি তৃপ্ত এক হাসি দিয়ে নীরবতা ভাঙে। হারুন সাহেব, আপনার এরিয়ার থানাগুলোতে কি বেশি লোক ভিড় করছে ইদানিং? সাধারণ মানুষ কি বেশি সচেতন হয়ে যাচ্ছে? হারুন এমপি সাহেব মুচকি হেসে সিগারেটের ধোঁয়া ছাড়ে, তারপর বলে, আরে না ভাই, মানুষ থানায় আসে ঠিকই, কিন্তু ডায়েরি করতে যখন দেখে কোনো কাজ হচ্ছে না তখনই নিজেরাই চুপ হয়ে বাড়ি ফিরে যায়। আমার অফিসারদের কড়া নির্দেশ দেওয়া আছে, আপনার লোকজনের বিরুদ্ধে একটু টু শব্দ যেন রেকর্ড না হয়। ম্যাজিস্ট্রেট তাহাজুজ্জামান তখন টেবিলের ড্রাগসের প্যাকেটের দিকে ইঙ্গিত করে হাসে, তারপর বলে, আর আমি তো আছিই। আপনাদের কোনো ট্রাক যদি ভুল করে বর্ডারে ধরাও পড়ে, তবে এইগুলো যে কেবল সাধারণ ওষুধ ছিল সেই সার্টিফিকেট দিতে আমার এক কলমের বেশি সময় লাগবে না। তবে মুরাদ ভাই, বাজারে হাওয়া কিন্তু গরম হচ্ছে। কোনো একটা গ্যাং নাকি ঝামেলা করতেছে। কি যেন গ্যাংয়ের নাম? ও হ্যাঁ, ডার্ক লেজেন্ড। ওরা আমাদের কয়েকটা অফিসারদের তুলে নিয়ে গেছে, খোঁজ মেলেনি এখনো। তাই নাকি? তাহলে তো পোলাপানদের বিষয়টা জানাতে হবে। তাজিম এখান থেকে বের হয়ে গ্যাংয়ের বিষয়ে খোঁজ রাখবে। মুরাদ কথাটা বলে তারপর টেবিলের টাকার দিকে তাকায়। সে টাকার বান্ডিলগুলো ভাগ করে এমপি আর ম্যাজিস্ট্রেটের দিকে ঠেলে দেয়। তারপর নাজিমের আবার দিকে ফিরে তার ভুরু কুঁচকায়। টাকার পরিমাণটা তার প্রত্যাশার চেয়ে অনেক কম। কিরে তাজিম, এই সপ্তাহে কালেকশন এত কম কেন? আমাদের খরচ তো বেড়েই চলেছে, কিন্তু টাকার তোরা তো পাতলা হয়ে আসছে। হিসাবটা কি? টাকা কি পোলাপানেরা মেরে দিচ্ছে? নাজিম মাথা নিচু করে বিনীত সুরে বস, কয়েকজন বড় পার্টি এবার ঝামেলা করেছে। রাইজুল সাহেব আর জামিল সাহেবকে আমরা অনেকবার ওয়ার্নিং দিয়েছি। রাইজুল বড় ইঞ্জিনিয়ার, ভেটার টাকা আছে। রাইজুল সাহেব সময় চেয়ে কাঁদছে বেশি। শালা নাকি ফ্ল্যাট কিনেছে, ফকির হয়ে গেছে। আর জামিল সাহেব হলো একজন বড় প্রপার্টির মালিক, 3টে বাড়ি, ওর টাকাও আছে অনেক। আর শালাও তার প্রভাব খাটিয়ে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করে। তার মেয়ে ইধি এমপি সাহেবের ছেলের বন্ধু, ঝামেলা করেছিল একদিন, এসে গায়ে একটু হাত টাত দিয়েছিলাম, সামনে পড়লে মাথা নিচু করে নাই। ভিডিও আছে। তবে এই দুজনের কারণেই এই সপ্তাহে অনেকটা ছোট হয়ে গেছে। উত্তর দেয়। মুরাদ সাহেব চোখে মুখে রাগের ছায়া পড়ে। তিনি হাতের পিস্তলটা সজোরে টেবিলের ওপর আছাড় দেয়। ঠক করে এক বিকট শব্দ হলো। ডেকে বলে, রাইজুল আর জামিল, এদের এত সাহস কোথা থেকে আসলো? তাজিম, তুই কি এখন নরম হয়ে গিয়েছিস? আমার এলাকায় থেকে আমার নিয়ম মানবে না, এটা হতে পারে না। আমার নিয়ম মানবে না, এটা হতে পারে না। জামিল সাহেব কিভাবে? তিনি প্রভাবশালী বলে আমি তাকে ছেড়ে দিব? বেটাকে ওপেন পিটাবি। এমপি হারুন তখন হেসে পরিস্থিতি হালকা করার চেষ্টা করে। মুরাদ ভাই, মাঝে মাঝে একটু রক্ত না ঝরলে মানুষ ভয় পেতে ভুলে যায়। আপনার ছেলেদের একটু খেলা ছাড়ুন। শহরে ক্রাইম রেট একটু বাড়লে মানুষ নিজ থেকেই নিরাপত্তার জন্য টাকা হাতে নিয়ে আপনার দরজায় আসবে। আর আমার ছেলে জিসান ইধির বন্ধু, তা জানি। মেয়েটা তো ভালোই বেয়াদবি করবি না তাজিম? এসব কি? হ্যাঁ, মেয়েদের গায়ে হাত দেওয়া কিন্তু আমি পছন্দ করি না। সরি স্যার, তবে এটা দরকার ছিল। আপনি জিশানকে বুঝিয়ে বললেন। এমপি মুরাদ আবার অট্টহাসি দিয়ে ওঠে। সেই পৈশাচিক হাসিতে ড্রয়িং রুমের দেওয়ালগুলো যেন কাঁপতে শুরু করে। সে বলে, একদম ঠিক বলেছেন হারুন সাহেব। তাজিম শোন, আজ রাত থেকে শহরে তাণ্ডব শুরু হবে। রাইজুলের বাড়িতে গিয়ে এমনভাবে ভয় দেখাবে যাতে ও কাল সকালের মধ্যে টাকা নিয়ে আমার পায়ে লুটিয়ে পড়ে।
আর জামিল সাহেবের ওই দম্ভ গুঁড়িয়ে দেওয়ার ব্যবস্থা আমি ব্যক্তিগতভাবে করছি। ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান তখন টেবিল থেকে নিজের ফাঁকটা তুলে পকেটে ভরাতে ভরাতে বলে, এটাই সঠিক পথ মুরাদ ভাই। ভয় হলো আসল শাসন। ক্রাইম বাড়লে আমাদের গুরুত্ব বাড়বে আর আমাদের পকেটেও গরম হবে। তবে সবশেষে কিন্তু মাথায় রাখতে হবে যে প্রমাণ রাখা যাবে না, কিন্তু যেন সাহস করে সাক্ষী না দেয়। এবার চলুন একটা সেলিব্রেশন করি। এমপি মুরাদ তার চেয়ালা পোলাদের ইশারা করে মদের বোতল খোলার জন্য। ক্ষমতা ও অন্ধকারের মহলে নৈতিক অনৈতিকের কোনো স্থান নেই। তারা সবাই মিলে হাসাহাসি আর হাসি ঠাসটাতে মেতে ওঠে আর পরিকল্পনা করতে থাকে কিভাবে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে নিজেদের আখের গুছিয়ে নেওয়া যায়। ইহান বিছানায় শুয়ে আছে আর ইহানদের ড্রয়িং রুম থেকে ভেসে আসা হাসির শব্দে সারা বাড়ি যেন আজ এক নতুন প্রাণ পেয়েছে। রিদিতা সকাল থেকে ইহানের বাড়িতে খাটি গেড়ে বসে আছে। সে শুধু ইহানের সেবা করতে আসেনি, বরং খুব অল্প সময় ইহানের মা বাবা আর ছোট্ট বোন ঈশার সাথে এমন এক সম্পর্ক তৈরি করে ফেলেছে যা দেখে যে কেউ তাকে এই বাড়ির বউ বলে ফুল করবে। সকাল থেকে রিদিতা রান্না করে ইহানের মা রিপ্তি বেগমকে সাহায্য করছে। সে পেঁয়াজ কুচি করে দিচ্ছে, মশলা বেটে দিচ্ছে, আবার মাঝে মধ্যে রিপ্তি বেগমের হাতে নিজে বানানো চাও তুলে দিচ্ছে। রিপ্তি বেগম তো মুগ্ধ। রিধিতা, তুমি এই বয়সে এত কাজ জানো? আমার ঈশা তো কেবল মোবাইল নিয়েই পড়ে থাকে। তোমার মতো একটা মেয়ে যদি এই ঘরে থাকতো তবে আমার অর্ধেক দুশ্চিন্তায় কমে যেত। রীতি মিষ্টি এক চিলতে হাসি দিয়ে রিপ্তি বেগমের কাঁধে হাত রাখে। আন্টি, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। ইহান অসুস্থ বলে আমি চলে এসেছি, কিন্তু এমনিতেও আমি আপনার হাতে রান্না শিখতে আসবো। হিসাকে আমি শাসন করে দেব যাতে ও আপনাকে সাহায্য করে। ঈশা পাশ থেকে দুষ্টুমি করে বলে, ওরে বাবা, ভাইয়ার জন্য ওরে বাবা ভাইয়ার জন্য দরদ দেখে আর বাঁচি না। রিজিতা আপু, তুমি তো দেখছি মাকে একদম পটিয়ে ফেললে। এখন তো মা আমাকে বকা দেবে আর তোমার প্রশংসা করবে। একদম ঠিক, তুমি বকা খাওয়ার মতোই কাজ করো। এই বলে রিদিতা ঈশার কান টেনে দেয়। সারা ঘর আবার হাসিতে ভরে ওঠে। দুপুরের দিকে রিদিতা ইহানের ঘরে গিয়ে তাকে নিজের হাতে ওষুধ খাইয়ে দেয়। ইহান অসহায় হয়ে শুয়ে থাকে। সে একদিকে রিদিতা এর লক্ষ্মী মেয়ে রূপ দেখে অবাক হচ্ছে, অন্যদিকে তার মনের ভিতরে এক অজানা আতঙ্ক কাজ করছে। সে জানে এই হাসি খুশি পরিবেশের খবর যদি একবার ইদি আপুর কানে পৌঁছায় তার রক্ষে নেই। ওইদিকে ইদি তার নিজের বিশাল রাজপ্রাসাদময় বাড়ির বারান্দায় একা দাঁড়িয়ে আছে। তার এক হাতে গ্লাস বরফ শীতল পানি, কিন্তু তার ভেতরে আগুন যেন তাতেও নিভছে না। ইদি সকাল থেকে একবারও ইহানদের বাড়িতে যায়নি। সে কেবল নিজের ঘরে স্থির হয়ে পায়চারি করছে আর দাঁতের দাঁত চেপে বিড়বিড় করে গালি দিচ্ছে। ওই ডাইনি রিদিতা আমার চোখের সামনে দিয়ে এসে আমার ইহানের ঘরে ঢুকে হাত ধরেছে। আর ওই ইহানটা আস্ত একটা ভেড়া। ও মেয়ে যখন চাইছে হাত বুলাচ্ছিল, ওই মেয়ে যখন মাথায় হাত বুলাচ্ছিল তখন বেশ নাকে কান্না করছিল। দাঁড়া, তোদের হাড় গোড় আমি যদি না গুঁড়ো করি তবে আমার নামও রিদি নয়। ইদির আগে নিজের রুমের একটি ফুলদানি ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। সেটা চনকানির শব্দ শুনে ইদির মা দ্রুত রুমে ছুটে আসে। তিনি মেয়েকে এমন বিধ্বস্ত আর রাগে অবস্থায় দেখে বেশ চিন্তিত হয়ে প্রশ্ন করে, ইদি, কি হয়েছে তোর? সকাল থেকে দেখছি মুখটা অন্ধকার করে আছিস। কারোর সাথে ঝামেলা হয়েছে নাকি এমপি সাহেবের ওপর রাগ দেখাচ্ছিস? ইদি ছট করে মায়ের দিকে তাকায়। তার চোখ দুটো রাগে লাল হয়ে আছে। কিছুই হয়নি মা, তুমি যাও তো এখান থেকে। আমার আমার যেটা একদম ভালো লাগছে না। মিথ্যে বলিস না ইদি, তুই কি ইহানের বাড়িতে যাবি না আজ? শুনেছি ছেলেটার পা কেটেছে, জ্বরও এসেছে। আমি কেন যাব ওর সেবা করার জন্য? ও তো আস্ত একটা পেট নেই, সেখানেই তো বসে আছে। আমার যাওয়ার কোনো দরকারই নেই। মরে গেলেও না। ইদি আবার জানলার দিকে মুখ ঘুরিয়ে নেয়। ইধির মা বুঝতে পারে ইধির চরম হিংসা আর ঈশ্বর চলছে, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। ইদি মনে মনে ইহানকে নিয়ে এক পৈশাচিক পরিকল্পনা সাজাতে থাকে। সে ভাবছে ইহান তাকে জেরা করার জন্য কথা শুনিয়েছে আর এখন ওই ন্যাকামি করা রিদিতার সেবা নিচ্ছে। ইদির প্রচণ্ড ইচ্ছা করছে এখন ইহানদের বাড়িতে গিয়ে রিদিতার খাট ধরে বের করে দিতে, কিন্তু তার আত্মসম্মানে লেগেছে। ইহান, তুই ভাবিস না তুই বেঁচে গেছিস। ওই নাকামি মেয়েটাকে দিয়ে সেবা নিলি তো সুস্থ হয়ে একবার, তারপর দেখিস এধি তোকে আবার অসুস্থ করে। ইদি সারাটা দিন রাগে ফুঁসতে থাকে। সে নিজের মোবাইলটা কয়েকবার হাতে নেয় ইহানকে ফোন করার জন্য, কিন্তু আবার রাগে সেটা ছুঁড়ে বিছনায় ফেলে দেয়। ইদি কোনোভাবে মেনে নিতে পারছে না যে ইহান তার থেকে মুখ ফিরিয়ে রিদিতার দিকে ঝুঁকছে।